আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা। থ্যাংক ইউ। সো আপনারা এতদিনে হয়তো জেনে গেছেন যে এই মার্কিং কিভাবে হয়। মেনলি হচ্ছে মিড, ফাইনাল আর হচ্ছে প্রজেক্ট, এই তিনটা জিনিসই মার্কিং হয় পুরো কোর্সে। তো মিডে 20%, আর ফাইনালে হচ্ছে 40%, আর প্রজেক্টে 30%। হলো 90, আর 10% হয় কুইজ থেকে। 10% পুরোপুরি হয় হয় না, আবার কিছু আছে হচ্ছে অ্যাটেন্ডেন্স থেকে, বা এই টিউটোরিয়ালের অ্যাটেন্ডেন্স থেকে, ক্লাস অ্যাটেন্ডেন্স থেকে। ওইভাবে হচ্ছে মিলায় কার্ভিং টার্ভিং করে হচ্ছে টোটাল 100% হয়। তো আপনাদের মেইন জিনিস হচ্ছে যে এই প্রজেক্ট প্লাস হচ্ছে ফাইনাল, তারপর হচ্ছে মিড, এই তিনটা জিনিস। আর প্রজেক্ট, মিড অ্যান্ড ফাইনাল সব কিছুই একদম সেম ক্যাটাগরির। আর সব কিছুতেই হচ্ছে এই সবগুলোতে হচ্ছে আপনাদের ইয়ে বানানো লাগবে, একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে, সফটওয়্যার বানাইতে হবে, যেটাতে হচ্ছে এফএক্সএমএল এ করবেন, যেটা আপনার। তো ওই পুরো সেমিস্টার ধরে আপনাদের এফএক্সএমএল প্লাস হচ্ছে জাভা, তারপর হচ্ছে ওপি, এই তিনটা জিনিস শেখানো হবে। মেইন ফোকাস থাকবে ওপির মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড। আর আহ, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য সবচেয়ে বেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, যেটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আর তো আমি একটু যদি তো এখন বলি যে আপনাদের মিডে কীরকম ধরনের জিনিস আসতে পারে। তো মিডে বেসিক্যালি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আপনাদের বানাইতে হবে, আহ, যেটা হচ্ছে এই এফএক্সএমএলই বানানো লাগে। আপনাদের একটা কোশ্চেন দিয়ে দিবে, ওই কোশ্চেন পরে পরে হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ড করবেন। তো আমি যদি একটা স্যাম্পল দেখাই, এটা হচ্ছে একটু টাইম দেন, আমি অ্যাপটা রান করি। ওকে, তো এইটা হচ্ছে ইনডিলে, যেটা হচ্ছে আমাদের আইডি বা কোড এডিটর একটা অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে আমরা কোড লিখে থাকি। আর এইটার মধ্যেই আমাদের পুরো মিড বলেন, ফাইনাল বলেন, অ্যান্ড হচ্ছে প্রজেক্ট, সব কিছুর কোড এইটার মধ্যেই করা হবে ইন্টেলিজ। তো উম, আচ্ছা, এই এই প্রজেক্টটা হচ্ছে প্রিভিয়াস কোনো একটা মিডের। আর আমি একটু ডেমোটা দেখাই। সেটা হলো অ্যাপ্লিকেশনটা রান করার পর একটা ইন্টারফেস আসবে। সো এইটা হচ্ছে আপনাদের মিডের প্রজেক্ট, এরকম টাইপের হয় একদম। প্রিভিয়াস আপনি যদি আরও অনেকগুলো সেমিস্টার দেখেন, সবগুলো সেমিস্টারে সেম টাইপের কোশ্চেন হয়, অ্যান্ড এই এই সেম টাইপের আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন বানানো লাগে। যেমন ফার্স্টে যদি আমি এখানে দেখি, এখানে হচ্ছে কিছু ইনপুট ফিল্ড আছে, 3-4টা। অ্যান্ড এইখানে আছে এইগুলারে এফএক্সএমএলে কম্বো বক্স বলা হয়, যেগুলো হচ্ছে যে ড্রপ ডাউন বাটন। তারপর এইখানে আছে, তো এই কিছু ইনপুট আছে, প্লাস হচ্ছে এটা এটা হচ্ছে একটা বাটন, এই বাটন আছে। প্লাস এইদিকেও কিছু ইনপুট ফিল্ড আছে, অ্যান্ড হচ্ছে কয়েকটা বাটন আছে। আর এইখানে হচ্ছে একটা টেবিল আছে, অ্যান্ড টেবিলে কলাম আছে, প্রত্যেকটা কলামের আলাদা আলাদা নাম আছে। তো এইগুলা হচ্ছে গিয়ে এই অ্যাপের কিছু ফিচার। তো এইখানে আমি যদি বলি, সবার ফার্স্ট হচ্ছে
আমাদের কাজ কি অ্যাপটার এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে এইখানে আমি কিছু ইনপুট দিব অ্যান্ড এই ইনপুটগুলো দেওয়ার পর আমি যদি একটা বাটনে ক্লিক করি ওই ডাটাগুলো নিয়ে আমার এই টেবিলে অ্যাড করবে, মানে ডাটাটা সেভ করে আমার টেবিলে শো করাবে। এটা হচ্ছে গিয়ে এই অ্যাপটার ফাংশনালিটি। প্লাস এইখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে যে আমার এইখানে যে ডাটাগুলো অ্যাড হয়েছে ওইগুলো নিয়ে আমি ফিল্টারিং করতে পারি বিভিন্ন। তারপর হচ্ছে যে আমি আরও কিছু ফিচার্স আছে এখানে, যেমন এই প্রজেক্টের কথা এই অ্যাপ্লিকেশনের কথা বলে, তো এই অ্যাপ্লিকেশনে হয় কি যেমন বিভিন্ন হচ্ছে ডাটার অফার আসে, যেমন এই সিম কোম্পানিগুলার ওইগুলার যে অফারগুলো থাকে ওই অফারগুলো হচ্ছে এখানে ক্রিয়েট করে, একটা একটা অফার হচ্ছে ক্রিয়েট করতেছে এখানে। সো এই অফারগুলার বিভিন্ন অফার থাকে, অফারগুলো আমি এইখানে ভ্যালিডিটি অনুযায়ী হচ্ছে ফিল্টার করতে পারবো। আমি যদি একটু দেখাই, আমি ধরেন এখানে কয়েকটা অফার অ্যাড করি, প্যাকেজ নেম, অ্যামাউন্ট, প্রাইস, অফার এন্ডস, তারপর হচ্ছে ভ্যালিডিটি, অ্যাভেলেবিলিটি, ক্রিয়েট প্যাকেজ। সো এটা যখন আমি ক্লিক করছি এখানে হচ্ছে যা যা এই ডাটা ছিল সবগুলো এখানে অ্যাড হয়েছে। দেন হচ্ছে আমি অন্য একটা এড করি, কিছু একটা এইটাও এখানে অ্যাড হইল। সো এইখানে আমি যদি দেখি এইগুলো এইটুকের কাজ হচ্ছে ডাটা এন্ট্রি করা, মানে এখানে ডাটা আমি ইনপুটে দিচ্ছি অ্যান্ড এই বাটনে ক্লিক করা হচ্ছে এই টেবিলে হচ্ছে আমি ডাটাগুলো অ্যাড করতেছি। আর এই পাশে যদি দেখি এখানে হচ্ছে আমি ফিল্টার করতে পারবো কিভাবে, যেমন এখানে ভ্যালিডিটি দিয়ে আমি ফিল্টার করতে পারবো 3 দিন, 7 দিন, 15 দিন, 30 দিন বা আনলিমিটেড। তো এইগুলা দিয়ে হচ্ছে আমি ফিল্টার করতে পারবো। এইখানে আমি যদি দেখি আমার দুইটা আছে, আমার ডাটা বেজ বা টেবিলে আছে দুইটা অফার আছে। এই দুইটা অফারে আমার দুইটাই হচ্ছে গিয়ে 15 ডেজের। আমি যদি এখানে 15 ডেজ দিয়ে ফিল্টার করতে চাই, প্রাইসও দিতে হবে। এখন প্রাইস যদি আমি 50 দেই, আমি যদি ফিল্টার করি দুইটাই থাকতেছে। এই প্রাইসটা কি, প্রাইসটা হচ্ছে যে আমার মিনিমাম প্রাইস 50, তার মানে আর কম হইলেও সেটা থাকবে, সরি ম্যাক্সিমাম প্রাইস। আমি যদি এটাকে 5 দিই, এখন যদি ফিল্টার করি একটা থাকতেছে, তার মানে 5-এর নিচে যেগুলো আছে প্রাইস প্লাস 15 ডেজ যেগুলো আছে সেগুলোই দেখাবে। আমি যদি 15 ডেজ থেকে সরায় অন্য কিছু একটা দিই, একটাও নেই। আবার এখান থেকে রিসেট ফিল্টার আছে, রিসেট ফিল্টার করলে কি সবগুলোই দেখাবে এখানে। তারপর হচ্ছে এখানে ফাইন্ড বেস্ট ভ্যালু প্যাকেজ এরকম একটা ফিচার আছে, সেটাতে ক্লিক করলে হচ্ছে আমার বেস্ট প্যাকেজ আমার জন্য কোনটা হবে, বেস্ট ভ্যালু প্যাকেজ যদি ক্লিক করি এই যে এখানে হচ্ছে যে ওই প্যাকেজের নামটা দিচ্ছে বেস্ট প্যাকেজেস এস, এখানে যেটা আছে কিভাবে সেটা হচ্ছে যে এই আমার ডাটা অ্যামাউন্ট অনুযায়ী আমার কোনটার প্রাইস কম ওই হিসেবে চেক করা হচ্ছে ওই বেস্ট ভ্যালু প্যাকেজ বের করে। এইগুলো হচ্ছে মানে ফাংশনালিটির কাজ। তো আমাদের মেইন যেটা এখন জানার দরকার সেটা হলো যে মিডের মধ্যে যেটা থাকবে সেটা হলো এইখানে কিছু ইনপুট ফিল্ড থাকবে, দেন হচ্ছে বাটনে ক্লিক করব, ক্লিক করলে ওই সবগুলা ডাটা হচ্ছে স্টোর হবে অ্যান্ড স্টোর হয়ে আমার নিচে একটা টেবিল থাকবে, ওই টেবিল হচ্ছে ডাটাগুলো শো করবে। অ্যান্ড আরও কিছু ফিচার্স থাকে সেগুলো হচ্ছে যে ফিল্টার করার জন্য বা কোনো কিছু একটা বের করার জন্য এইগুলো হচ্ছে থাকবে। তো এক এক কোশ্চেনে এক এক টাইপের জিনিস থাকতে পারে, বাট মেইন থিওরি হচ্ছে ডাটা আমি ইনপুটে দিব, দিয়ে হচ্ছে বাটনে ক্লিক করলে সেই ডাটাটা সেভ হবে অ্যান্ড টেবিল ভিউতে দেখাবে, তো এইরকম। তো এইটা হচ্ছে মিডের একটা প্রজেক্ট। তো মিডে যা করানো হয় ফাইনালও একদম সেম জিনিস থাকে। সো ফাইনালে হচ্ছে দুইটা নতুন কনসেপ্ট আসে, যেটা হচ্ছে মিডে থাকে না। ফাইনালের নতুন কনসেপ্টটা কি, এটা হলো আমি যদি এই অ্যাপটা এখন ক্লোজ করে দেই, আমার হচ্ছে অ্যাপটা বন্ধ হয়ে গেছে, অ্যান্ড আমি যদি এখন রান করি, আবার রান করলে যেটা দেখতে পারবো সেটা হলো যে আমার আগে যে দুইটা এই যে ডাটা অ্যাড করছিলাম বা দুইটা অফার অ্যাড করছিলাম, ওই দুইটা অফার আর নাই, এই ডাটাগুলো হচ্ছে হারায় গেছে। কারণ কি, কারণ হচ্ছে আমি যেই অ্যাপ্লিকেশন বানাইছি এটার জন্য কোনো ডাটাবেস রাখি নাই, আমি হচ্ছে এই ডাটাগুলা টেম্পোরারিলি
সেভ করতেছিলাম, তার মানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা যতক্ষণ রানিং অবস্থায় আছে ততক্ষণই ওই ডাটাগুলা সেভ থাকবে আপনার কম্পিউটারে, ততক্ষণই আপনি ওই ডাটাগুলা নিয়ে কাজ করতে পারবেন, দেখতে পারবেন। যখনই আপনি ডাটার এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিচ্ছেন তখনই হচ্ছে ওই ডাটাগুলো হারায় যাচ্ছে, ডাটাগুলো থাকতেছে না। তো এই ডাটাবেস থাকলে হচ্ছে ডাটাগুলো থাকবে, আপনি ক্লোজ করে দিল আবার রান করবেন দেখবেন যে ওই ডাটাগুলো আছে, আগের ডাটাগুলো। তো মিডে হচ্ছে এখন যেটা দেখলেন যে আমি ক্লোজ করার পর ডাটাগুলো হারায় যাচ্ছে, মিডে হচ্ছে এইটুকুই, যে আপনার কোনো ডাটাবেস থাকবে না অ্যান্ড এইটুক। আর ফাইনালে হচ্ছে ডেটাবেস থাকবে, যে ডেটাবেসে ডেটা স্টোর হবে অ্যান্ড হচ্ছে এই ডেটাবেস থেকে ডেটা রিড করা লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমার এইখানে যদি দেখি, এইখানে কিন্তু একটাই পেজ আছে বা একটা ইন্টারফেস আছে, যেটাকে হচ্ছে এফএক্সএমএল এ সিন বলা হয়। আমি যদি দেখি এই অ্যাপ্লিকেশনে এইখানে শুধু একটাই ইন্টারফেস আছে। তো ফাইনালে হচ্ছে দুইটা ইন্টারফেস থাকবে। ফাইনালের কোনো ডেমো আপাতত নাই, সো ওইটা ফাইনাল যখন আসবে তখন দেখতে পারবেন। ফাইনালে দুইটা ইন্টারফেস থাকবে। তো আপনার সেখানে হচ্ছে নেভিগেশনটা শিখতে হবে, একটা পেজ থেকে কোনো একটা বাটনে ক্লিক করে অন্য পেজে কিভাবে নেভিগেট করা যায়, এই জিনিসগুলো শেখা লাগবে। তো এইটুকুই, ফাইনালে এই দুইটা জিনিসই অ্যাড হবে মিড থেকে, বাকি সব কিছু সেম। এক হচ্ছে ডেটাবেস বা যেটা হচ্ছে আচ্ছা ডেটাবেস, ডেটা স্টোর করা অ্যান্ড প্লাস হচ্ছে সিন সুইচিং, মানে নেভিগেশন করা একটা পেজ থেকে আরেকটা পেজে। তো এইটুক হচ্ছে যে মিড অ্যান্ড ফাইনালের জিনিস। আর প্রজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে কী কী ফিচার আছে, ওই ফিচারগুলা আপনি সেমভাবে এই মিড ফাইনাল যেভাবে করছেন সেইভাবেই ইমপ্লিমেন্ট করতে থাকবেন। আপনি যদি মিডটা ভালো করে বুঝতে পারেন, আপনি আপনার নিজের প্রজেক্টটাও ভালোভাবে করতে পারবেন। অ্যান্ড আমাদের এসওডি আছে সবাই, তারা হচ্ছে যে আপনাদের হেল্প করবে প্রজেক্ট করার ক্ষেত্রে, প্রজেক্টে যদি কোথাও হেল্প লাগে। তো এইটুকু হচ্ছে গিয়ে মিড ফাইনাল অ্যান্ড প্রজেক্টের ওভারভিউ। তো এখন হচ্ছে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে যে যে এইটা দেখে ভয় পেয়ে যান, একটা অ্যাপ্লিকেশন বানানো লাগবে, এত কোড হচ্ছে যে পারি না, কিভাবে বানাবো। বাট এইখানে ভয় পাওয়ার তেমন কিছুই নাই। কারণ হচ্ছে আপনারা যখন মিড বা ফাইনাল দিতে যাবেন, এর আগে যখন প্র্যাকটিস করবেন তখনই দেখতে পারবেন যে একটা অ্যাপ্লিকেশন বানাইতে গিয়ে বানানোর সময়, যেমন ধরেন এইটার কথাই বলি, এই অ্যাপ্লিকেশনটা বানানোর জন্য আপনার যেই পরিমাণ কোড লেখা লাগে, মানে যেই পরিমাণ কোড লাগে আর কি, ওই কোডের 60-70% অটো জেনারেট হয়। আপনার নিজের আসলে স্কেচ থেকে লেখা লাগে না, অটোমেটিক জেনারেট হয়। কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপগুলো ফলো করলেই আপনি হচ্ছে যে এই কোডগুলো লিখতে পারবেন বা জেনারেট করতে পারবেন। তো বাকি হচ্ছে 40-30% হচ্ছে আপনার নিজের করা লাগে। তো আপনি ধরেন 60-70% কোড যেইগুলো হচ্ছে যে অটো জেনারেট হয়, ওই স্টেপগুলো যদি জেনে যান অ্যান্ড ওইগুলো হচ্ছে 1-2বার প্র্যাকটিস করলেন, দেখলেন, প্র্যাকটিস করলেন, হয়ে যাবে। অ্যান্ড ওইটুক যদি করতে পারেন মিডের মধ্যে, তাহলে হচ্ছে মিডে আপনি 50-60 মার্কস চলে আসবে একদম ইজিলি। আর হচ্ছে আর কিছু কোড আছে, যেমন আমি যেটা বলতেছি, আপনি নিজের হাতে লেখা লাগবে যেগুলা, মানে হাতে কোড করবেন, যেমন 30-40%। ওইগুলার মধ্যে কিছু কোড আছে যেগুলা একদম সব প্রজেক্টের জন্য কমন। এগুলো হচ্ছে আপনার কমন বলতে কি, আপনি যদি মুখস্থও করে ফেলেন আপনার হচ্ছে করা লাগবে না, বুঝা লাগবে না। যদিও কিছু না বুঝে করলে প্রবলেমে পড়বেন, বাট ইজি, যে আপনি সেম টাইপের কোডই প্রত্যেকটা প্রজেক্টে, আপনি মিডের যতটা কোশ্চেন দেখেন সবগুলা কোশ্চেনই সেম টাইপের কোড আপনার হাতে লেখা লাগবে কিছু পার্ট। আর কিছু পার্ট হচ্ছে যে আপনার লজিক্যাল থিঙ্কিং করা লাগবে। যেমন ধরেন আমার এই ভ্যালিডেশনের ক্ষেত্রে, কারণ এইখানে যেমন ভ্যালিডেশন না, এইখানে যেমন ফিল্টারিং করা হয়েছে দুইটা ডাটার উপর, যেমন ভ্যালিডিটি প্লাস হচ্ছে প্রাইস, এই দুইটা ডাটার উপর ফিল্টার করা হয়েছে। তো এইরকম একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে অন্য ডাটার উপর ফিল্টার করা।
যেমন এইখানে বলা হয়েছে যে ফাইন্ড বেস্ট ভ্যালু প্যাকেজ। সো এখানে ফাইন্ড বেস্ট ভ্যালু প্যাকেজ না বলে বলতে পারে যে লেটেস্ট প্যাকেজগুলা কোনগুলা, এরকম বলতে পারে যে আপনার দুইটা ডে রেঞ্জ দেওয়া থাকবে যে লাস্ট 10 দিনের প্যাকেজ কোনগুলা, এরকম ফিল্টারিং থাকতে পারে। বা এরকম হইতে পারে যে সবচেয়ে প্রাইস বেশি কোন প্যাকেজের, এটাও হইতে পারে। সো এইরকম এই জিনিসগুলোর জন্য হচ্ছে আপনার কোডিংয়ের নলেজ একটু হলেও থাকা লাগবে। তো ওইটা যদি নাও পারেন তারপরে আপনি 80 পর্যন্ত অ্যান্সার করতে পারবেন, 70-80 পর্যন্ত অ্যান্সার করতে পারবেন, জাস্ট আপনার কোডিংয়ের কোনো নলেজ ছাড়া, যে প্র্যাকটিস করা লাগবে আর কি, প্র্যাকটিস না করলে পারবেন না। তো কমন পার্ট কোনগুলা আমি যদি ফার্স্টে বলি যে মানে অটো জেনারেট হয়, আচ্ছা দেখাবো সামনে, বাট এইখানে যেই জিনিসটা হচ্ছে কমন প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেটা হচ্ছে এই যে অ্যাড করা। যেই কোনো প্রজেক্টেই যান না কেন, মিডের যত কোশ্চেন আছে সবগুলাতেই দেখবেন যে এই কিছু ডাটা ইনপুটে নেয় অ্যান্ড ওই ডাটাগুলো হচ্ছে দিয়ে একটা বাটনে ক্লিক করলে ওই ডাটাগুলা টেবিলে অ্যাড হয় বা একটা লিস্টের মধ্যে অ্যাড হয় দেন টেবিলে শো করে, এরকম কিছু একটা। প্রত্যেকটা প্রজেক্টেই এরকম দেখবেন, প্রত্যেকটা মিডের কোশ্চেনে বা ফাইনালের কোশ্চেনে। সো এই জিনিসটা কিন্তু সব কোশ্চেনের জন্য সেম। এইটা যদি আপনি 5-6 বার প্র্যাকটিস করেন তাইলে বুঝে যাবেন যে কিভাবে করা লাগতেছে। তো এটা বলার কারণ হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই এখানে। যে অনেকে হচ্ছে যে এটা করে যে একটা অ্যাপ্লিকেশন বানানো অনেক কঠিন জিনিস, যার কারণে আমি আর শিখতেছি না, পরে হচ্ছে গিয়ে মিডের পরে যায় হচ্ছে খারাপ করে ফেলে, উইথড্র দেয়, এরকম হয়। তো এটা করেন না, আপনারা ট্রাই করেন, হচ্ছে যত পারেন প্র্যাকটিস করেন, বুঝেন না বুঝেন, না বুঝলে তো আমরা আসি বুঝানোর ট্রাই করব। আর না তারপরেও যদি না বুঝেন তাহলে হচ্ছে যে দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন। অ্যাটলিস্ট একটা হচ্ছে যে আইডিয়া পাবেন যে কিভাবে করা লাগতেছে, কোন সিরিয়াল অনুযায়ী যাচ্ছে ওই জিনিসটা পাবেন। অ্যান্ড মিডে হচ্ছে যে 50-60-70 এইটুক হলে হচ্ছে ইয়ে করতে পারবেন, অ্যান্সার করে আসতে পারবেন। তো আমি এইখানে আচ্ছা এইটা না দেখাই, এটা হচ্ছে আর একটু পরে দেখাবো। তো এইটুক হলো গিয়ে প্রজেক্ট নিয়ে কথা গেল। তো এরপরের কথা হচ্ছে আমরা যেহেতু পুরো সেমিস্টার জুড়ে এফএক্সএমএল নিয়ে কাজ করব, প্লাস হচ্ছে জাভা নিয়ে কাজ করব, সেই জন্য আমাদের যে জিনিসগুলো জানা লাগবে এক হচ্ছে এফএক্সএমএল আর এক হচ্ছে জাভা। সো জাভা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন। সো জাভার বেসিক আমরা হয়তো বা একটা ক্লাসে কমপ্লিট করব। অ্যান্ড হচ্ছে আপনাদের ক্লাসেও তো জাভা করাচ্ছে, প্লাস আমরা এফএক্সএমএলও দেখব। অ্যান্ড প্রত্যেকটা ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো শিখব, মানে ওপির যে কনসেপ্টগুলো শিখব, সেই কনসেপ্টগুলাই আমাদের এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। ওকে, এইবার আমি বলি সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে মেইনলি ওপি বেসড একটা প্রজেক্ট না, একটা কোর্স, ওপি কোর্স, সেহেতু আমাদের প্রজেক্টগুলো ওপি বেসড হবে। তো এখন ওপির জন্য আমাদের ফার্স্টে জাভা শিখব। জাভা শিখা শেষ হইলে মানে একদম বেসিক প্রোগ্রামিংয়ের যা যা জিনিস লাগে সেগুলো শিখব। তারপর হচ্ছে যে আমি যদি একটু লিখি, একটু টাইম দেবেন। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, সো এইখানে যা যা আমরা শিখবো, ফার্স্ট হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ যেটা আছে, তারপর হচ্ছে এফএক্সএমএল শিখতে পারবো, তারপর হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট, শিখবো।
অ্যান্ড ফাইনালি আচ্ছা এইটুকু হচ্ছে যে কোডিংয়ের মধ্যে যায়। তো ফার্স্টে আমরা জাভা ল্যাঙ্গুয়েজ শেখার পর ক্লাস অ্যান্ড অবজেক্ট শিখবো, প্লাস পাশাপাশি হচ্ছে এফএক্সএমএলটা শিখবো। ক্লাস অ্যান্ড অবজেক্ট কেন? কারণ হচ্ছে যে ওপির মেইন বেজই হচ্ছে যে ক্লাস আর অবজেক্ট। ক্লাস অ্যান্ড অবজেক্ট ছাড়া ওপি হয় না। তো ক্লাস অ্যান্ড অবজেক্ট যখন শিখবো, ওই ক্লাস অ্যান্ড অবজেক্ট শেখার পাশাপাশি আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে ওপির পিলার, যে 4টা পিলার বলা হয়। আমি যদি একটু দেখি, 4 pillars of OP। সো ওপির 4টা পিলার যেগুলোর বলা হয়, এই যে এখানে যদি দেখি এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে ইনহেরিটেন্স আর হচ্ছে পলিমরফিজম। এই 4টা কনসেপ্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট শিখার পাশাপাশি শিখব। অ্যান্ড এই কনসেপ্টগুলো কিভাবে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি সেইগুলোও দেখব, সেই 4টা জিনিস। তো আজকে আমাদের এইটুক তো গেল, এই পুরো কোর্সের ওভারভিউ দিলাম। প্লাস হচ্ছে এখন যেটা দেখব সেটা হলো যে এফএক্সএমএল। অ্যান্ড এফএক্সএমএল দেখার পর, আচ্ছা এফএক্সএমএলটা দেখি আগে ফার্স্ট। সো এফএক্সএমএলটা কি? এফএক্সএমএল হচ্ছে জাভার একটা লাইব্রেরি। একটু দেখাই যদি, এখানে লেখা আছে এফএক্সএমএল ইজ অ্যান এক্সএমএল বেসড ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ ফর ডিজাইনিং। আচ্ছা এক্সএমএল তো এফএক্সএমএল জাভার মেইন হচ্ছে যে জাভার লাইব্রেরি এফএক্সএমএল। সো এইটা বানানো হয়েছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের যেটা জানা দরকার যে এফএক্সএমএল দিয়ে কিভাবে আমরা কাজ করব। আপনারা অলরেডি জানেন যে আপনারা ইন্টেলিজ ইউজ করবেন। সো এইখান থেকে যখন একটা প্রজেক্ট বানাইতে যাবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন, অ্যান্ড এইখানে হচ্ছে জাভা এফএক্স সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার প্রজেক্টের নাম দিবেন, এখানে মাই প্রজেক্ট দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার জেডিকে ইউজ করবেন। তো জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। বেসিক্যালি এইটা হচ্ছে আপনাকে এই জাভাতে আপনি যে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন বিল্ড করেন বা সফটওয়্যার বিল্ড করেন, ওই অ্যাপ্লিকেশনের জন্য একটা প্রপার এনভায়রনমেন্ট দেয় সেটাই হচ্ছে গিয়ে জেডিকে। সো ওই এনভায়রনমেন্টটাই হচ্ছে গিয়ে এই জেডিকে, যেটার নাম হচ্ছে, এটা অনেক ধরনের ভার্সন আছে। আমরা যে ভার্সনটা ইউজ করি সেটা হচ্ছে টেমুরিন 21। এইটা টেমুরিন 21 আর হচ্ছে, হ্যাঁ এটা ইউজ করি। অ্যান্ড এখান থেকে হচ্ছে নেক্সটে গিয়ে আমি ক্রিয়েট করব। সো এই জেডিকে করে কি আমাদের, আচ্ছা এইটুকু গেল। তো এইখানে আমি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, প্রজেক্ট ক্রিয়েট করার পর আমি হচ্ছে দেখতে পারবো, আমি যেহেতু ইন্টেলিজ ইউজ করতেছি বা আপনারা ইউজ করবেন ইন্টেলিজ, তখন হচ্ছে যে পুরো প্রজেক্টের একটা স্ট্রাকচার তারা বানায় আমাদের দিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে আপনি একজন ডেভেলপার, আপনার কখনোই একটা প্রজেক্টের স্ট্রাকচার নিয়ে চিন্তা করার দরকার নেই যে প্রজেক্টটা কিভাবে আপনি শুরু করবেন। আপনার চিন্তা করার কাজ হচ্ছে, মানে আপনার চিন্তা করার পার্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি কীরকম হবে সেটার উপর। তো যার কারণে হচ্ছে আমার এই কোডগুলা বা ইনিশিয়ালি যে স্ট্রাকচারটা লাগে এইটা লাগে না, আমার নিজের করা লাগে না, এটা হচ্ছে তারা বানায় দিয়ে দিছে। কারণ যে কোনো প্রজেক্টই বানান না কেন, এফএক্সএমএল যে কোনো প্রজেক্টই বানান না কেন, এই সেম স্ট্রাকচারই ইউজ করা হয়, যার জন্য এই স্ট্রাকচারটা বারে বারে করা লাগে না, তার আগে থেকে বানাই দিচ্ছে, আমরা জাস্ট ইউজ করি। তারপরে আমাদের অ্যাপের ফাংশনালিটি অনুযায়ী আমরা হচ্ছে বাকি কোডগুলো করব। তো এইটা হচ্ছে মেন স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে এইখানে সোর্স ফোল্ডারে হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের আসল অ্যাকচুয়াল যে কোডগুলো আছে সেগুলো থাকবে। তো সোর্সের মধ্যে মেইন আছে, অ্যান্ড এই মেইন ফোল্ডারের মধ্যে আছে জাভা একটা আর রিসোর্সেস একটা। জাভার মধ্যে হচ্ছে জাভা ফাইলগুলো থাকে, আর রিসোর্সেসের মধ্যে হচ্ছে এফএক্সএমএল ফাইল থাকে। সো এফএক্সএমএল ফাইল কি সেটা আসতেছে। ফার্স্টে হচ্ছে জাভা ফাইলগুলো দেখি, এইখানে হচ্ছে 2টা ফাইল আছে, অ্যান্ড এইখানে একটা এফএক্সএমএল ফাইল আছে। ওকে, তো মেইনলি আমি যদি বলি একটা অ্যাপ্লিকেশনের কী কী জিনিস থাকে, একটা অ্যাপ্লিকেশনে
তিনটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, তারপর হচ্ছে ব্যাক এন্ড একটা, আর একটা হচ্ছে ডাটাবেস। এই এই ওয়ার্ল্ডে যত যত ধরনের সফটওয়্যার আছে সবগুলোই হচ্ছে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের উপর বেস করে বানানো হয়, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। ফ্রন্ট এন্ড কেন? ফ্রন্ট এন্ড হচ্ছে যে আমরা নর্মাল বা সাধারণ যে ইউজার আছে, ইউজাররা যাতে ইজিলি ওই অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারেক্ট করতে পারে, তার জন্য হচ্ছে ফ্রন্ট এন্ড বানানো হয়। কারণ নর্মাল ইউজার কখনো কোড বুঝবে না, ইউজার বুঝবে হচ্ছে যে এই স্ক্রিনে আমরা কিভাবে দেখতে পারি, মানে ভিজুয়াল জিনিসগুলো দেখতে পারে, বুঝতে পারে। যার কারণে হচ্ছে ফ্রন্ট এন্ড বানানো হয়। প্লাস ব্যাক এন্ড হচ্ছে যে আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনে অ্যাকচুয়াল লজিকগুলো থাকে বা কোডগুলো থাকে, আর ডেটাবেসে তোর ডেটাগুলো স্টোর হয়। তিনটা জিনিস। তো এইখানে যদি আমি দেখি এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশন স্ট্রাকচারটা যদি দেখি, ওরা যেটা বানায় দিছে, এইখানেও কিন্তু তিনটা জিনিস আপাতত নাই, দুইটা আছে। একটা কি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ডটা কি? ফ্রন্ট এন্ড হচ্ছে এই এফএক্সএমএল ফাইলটা। এখন এই এফএক্সএমএল ফাইলের মধ্যে কি আছে? আমরা হচ্ছে আগে পড়ে আসছিলাম এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে যে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী করে? আপনার একটা ইন্টারফেসে বা আপনার কম্পিউটার স্ক্রিনে আপনি যখন ব্রাউজারে ঢুকেন, ব্রাউজারে ঢুকে যখন কিছু একটা কোনো একটা পেজে যান, ওই পেজের মধ্যে কি কি অবজেক্ট থাকবে, কি কি জিনিস থাকবে, ওইগুলা ঠিক করা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা। আপনি যেমন ধরেন এইখানে আমি যদি এই পেজটার কথা বলি, এই পেজে হচ্ছে এই গুগল লেখাটা আছে, তারপর এখানে এই লেখাটা আছে, তারপর এখানে এই লেখাগুলো আছে, তারপর এখানে একটা লিঙ্ক আছে ইমেজ সহ। তো এই জিনিসগুলো হচ্ছে ঠিক করে এইচটিএমএল, যেগুলা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো সেম আপনার এই জাভা এফএক্স যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে কি কি থাকবে, প্লাস হচ্ছে ওইটার ডিজাইন কীরকম হবে, ওই সব কিছু ঠিক করা হচ্ছে এই এফএক্সএমএল ফাইলটা। সো বেসিক্যালি আমরা হচ্ছে ডিরেক্টলি এই কোডটা লিখবো না, আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ডিজাইনটা করতে পারবো। কারণ কোড লিখে হচ্ছে একটা ইন্টারফেস ডিজাইন করা অনেক হার্ড, অনেক টাইমের ব্যাপার। দ্যাটস ওয়াই আমরা ইউজ করি হচ্ছে কি বলে এটাকে, সিন বিল্ডার। সিন বিল্ডারে ডিরেক্টলি হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন কম্পোনেন্ট বা নোড বলি, এই কম্পোনেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আমাদের ডিজাইনটা বানায় ফেলতে পারি। অ্যান্ড যখন এটা ডিজাইন বানানো শেষ হয়ে যায়, আমরা যদি এটাকে সেভ করি, এইখান থেকে অটোমেটিক কোডগুলা জেনারেট হয়ে যায়। তো এটা হচ্ছে ইজি ওয়ে। তো এখন আমার কথা হচ্ছে, ফ্রন্ট এন্ড তো ধরেন সিন বিল্ডার দিয়ে বানাইলাম, আমরা জানি ব্যাক এন্ড হচ্ছে জাভা দিয়ে করব। কিন্তু প্রবলেম হচ্ছে, প্রবলেম বলার আগে আমি হচ্ছে নিজে একটা নতুন ইন্টারফেস বানাই। তো আপনাদের হয়তো বা ইয়েটা করানো হয়েছে, এরিথমেটিক অপারেশন, আমি ধরেন ওইটাই বানাইতে চাচ্ছি। তো তো এইটা হচ্ছে ফার্স্ট আমার কি বলে এফএক্সএমএল ফাইল আমি ক্রিয়েট করলাম নিজে। তো আমার ইউজার ইন্টারফেস বানাইতে হবে ফার্স্টে, যার কারণে আমি এটা বানাইলাম। অ্যান্ড এইটাকে হচ্ছে আমি সিন বিল্ডারে ওপেন করব। এইখানে সবার ফার্স্টে এইটা যদি দেখি, এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। এইখানে যেটা বলে হচ্ছে অ্যাঙ্কর পেন। অ্যাঙ্কর পেন অ্যাঙ্কর পেন হচ্ছে পুরো যে কোনো অ্যাপ্লিকেশনে, মানে এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হয়। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পেন, আমরা যা ইচ্ছে বলতে পারি। অ্যান্ড এইখানে হচ্ছে আমি যদি সার্চ দেই যে টেক্সট ফিল্ড, তাইলে হচ্ছে আমি এখান থেকে এই টেক্সট ফিল্ডটা যদি আনি, এইটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড। এখানে কি হয় এটা আমরা হয়তো জানি যে এইখান থেকে যদি আমি
শো প্রিভিউ দিই, এই যে দেখতে পারবো এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড, এখানে আমি যে কোনো কিছু লিখতে পারবো। ঠিক আছে, তো এইটা গেল। প্লাস আমি আরও একটা নিই ইনপুট ফিল্ড, এখন একটা বাটন নিব আমি এখান থেকে, এই হচ্ছে বাটন, অ্যান্ড আমি এখানে লিখলাম অ্যাড। ধরেন আমি এরকম একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাচ্ছি যেখানে হচ্ছে আমি দুইটা ভ্যালু দিব, অ্যান্ড ওই দুইটা ভ্যালু দেওয়ার পর আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি দুইটা ভ্যালু হচ্ছে অ্যাড করবে। এটা আমার সফটওয়্যারের ফাংশনালিটি। এখন আমি হচ্ছে এটা বানাইছি কি বলে, আমি হচ্ছে ইন্টারফেসটা বানাইছি, অ্যান্ড এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর ইয়েতে যদি যাই, এখানে যদি আসি, দেখবো যে আমার ক্রিয়েট করা হয়ে গেছে, কি বলে এটাকে, এই কোডগুলো অটোমেটিক জেনারেট হয়ে গেছে। সো দেখেন আমার এইটুক কোড নিজের লেখা লাগে নাই, আরও দেখবো সামনে কি কি কোড লেখা লাগে। এখন যদি আমি দেখি ইন্টারফেস যেটা বানাইছি, এইখানে এই ইন্টারফেস বানানোর পর এফএক্সএমএল কোডগুলো হচ্ছে জেনারেট হয়েছে, কিন্তু আমি যদি অ্যাপটা রান করলে ধরেন অ্যাপটা চলতেছে, সে অ্যাপ চলাকালীন আমি কি এই ধরেন এখান থেকে যদি প্রিভিউতে দেখি এখন যা আছে সেম অবস্থা, আমি যদি এখানে কোনো নাম্বার দিই, এইখানেও যদি কোনো নাম্বার দিই, অ্যাড করলে কিছু হবে? কিছুই হবে না। কারণ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে লজিকের ব্যাপার, যেটা হচ্ছে ব্যাক এন্ড করবে, যে আমার এই দুইটা নাম্বার নিবে আগে, দুইটা নাম্বার নিয়ে দুইটাকে অ্যাড করবে, অ্যাড করে হচ্ছে রিটার্ন করবে বা অন্য কিছু একটা করবে। সো এইখানে যে জিনিসটা আমাদের বোঝা লাগবে সেটা হচ্ছে যে আমার যে ইউজার ইন্টারফেস সেটা তো আমরা বানাইছি, এই ইউজার ইন্টারফেসের সাথে ইন্টারেক্টিভিটির যে রেসপন্সটা সেটা আসলে কিভাবে করব, সেটা করব হচ্ছে অ্যাকচুয়াল কোডিংয়ের মাধ্যমে। এখন কিভাবে করা যায়, ধরেন এইখানে হচ্ছে আমরা পাইথন তো করছি সবাই, আমরা যদি একটু চিন্তা করি, ধরেন নর্মালি আমরা পাইথনে যদি বলি দুইটা নাম্বার অ্যাড করতে, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিই এ ইকুয়াল একটা নাম্বার দিই, অ্যান্ড বি ইকুয়াল একটা নাম্বার নিই, এটার মধ্যে স্টোর করি, অ্যান্ড দুইটা নাম্বার অ্যাড করার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সি ইকুয়াল এ প্লাস বি, এভাবেই তো লিখি। লেখার পর আমি যদি কোনো একটা ফাংশনের মধ্যে লিখি তাহলে রিটার্ন করে দিই সি, অথবা যদি আমি প্রিন্ট করতে বলি তাহলে প্রিন্টের মধ্যে সি দিই। সো এইরকম হচ্ছে গিয়ে আমাদের নর্মাল কাজ। তো এখন কথা হচ্ছে আমার যদি এটা তো হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে হার্ড কোড করে হচ্ছে 12 লিখছি, বাট এটা তো ফাইলের মধ্যে লিখতেছি, প্রোগ্রামিং যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে লিখতেছি আমি, এটা ধরে নেন। কিন্তু ইউজার তো আর এই নাম্বারগুলো ফাইলের মধ্যে দিবে না, ডিরেক্ট হচ্ছে ওই কোডের যে ফাইলটা আছে ফাইলটা ওপেন করে তো এই নাম্বারগুলো দিবে না, ইউজার দিবে কই, ইন্টারফেসের মধ্যে। আমার এই যে ইন্টারফেস আছে, ইন্টারফেসে ইনপুট ফিল্ডে দিবে, এখানে ইনপুট ফিল্ডে নাম্বারগুলো দিবে। সো আমার এমন কোনো একটা ওয়ে লাগবে যেইখানে হচ্ছে আমি এই ভেরিয়েবলগুলো লিখছি, এই ভেরিয়েবলে ডাইনামিক্যালি ধরেন এর মধ্যে এই ফার্স্ট ইনপুট বক্সের ভ্যালুটা চলে যাবে, অ্যান্ড এই বি এর মধ্যে সেকেন্ড ইনপুট ফিল্ডের যে ইয়েটা আছে ভ্যালুটা আছে সেটা চলে যাবে, অ্যান্ড ফাইনালি আমি যখন অ্যাড বাটনে ক্লিক করব সে কী করবে, এই দুইটাকে অ্যাড করে ফেলবে। এই সি এর যে কাজটা আছে, মানে এইটুক কাজটা হচ্ছে পরের বার করবে, মানে অ্যাড বাটনে ক্লিক করলে, সো এটা হচ্ছে করবে। এবং কথা হচ্ছে এই কাজটা আমি কোথায় করব, একটা কোডের ফাইলে, সেটা হচ্ছে একটা জাভা ফাইলে করব, যেহেতু আমরা জাভা ইউজ করতেছি। জাভা ফাইলে যে করব, আমাদের এই ইন্টারফেসটার ফাইলটা কি, ইন্টারফেসটা হচ্ছে একটা এফএক্সএমএল ফাইল, আর জাভা হচ্ছে আলাদা একটা ফাইল। সো এই ইন্টারফেসের যে ফাইলটা বা আমাদের ইউআই এর যে ফাইলটা আছে, যেটা আমরা এফএক্সএমএল ফাইল বলতেছি, আর জাভার যে ফাইল আছে, এই দুইটার মধ্যে তো একটা কানেকশন লাগবে। কারণ হচ্ছে আমার মেইনলি আমি যদি এখানে দেখি, এই হচ্ছে একটা টেক্সট ফিল্ড, যেটা এই যে এইটা, অ্যান্ড এই সেকেন্ডে যদি যাই এইখানেও একটা টেক্সট ফিল্ড দেওয়া আছে। এইখানে আমি কোনো কোড করতে পারতেছি না, অ্যাড করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমি কি করতে পারবো,
এই ফাইলটার সাথে একটা জাভা ফাইলের কানেক্ট করায় দিব। কানেক্ট করলে কি হবে, ওই জাভা ফাইলে আমি এরকম টাইপের কোনো একটা কোড লিখলেই ওইটা হচ্ছে বাকি কাজগুলো করবে। সো মেইনলি আমরা কোড করি হচ্ছে জাভা ফাইলের মধ্যে, অ্যান্ড ওই জাভা ফাইলটাকে আমরা কোনোভাবে এই এফএক্সএমএল ফাইলের সাথে কানেক্ট করে দিব। তাইলে কি হবে, আমার যে এখানে ইন্টারফেসটা আছে যেইটা, এই ইন্টারফেসটার সাথে মানে এই ইন্টারফেসে যখন আমি একটা ইনপুট ভ্যালু দিব, এই ইনপুট ভ্যালুটা ডিরেক্ট হচ্ছে ওই জাভা ফাইলে চলে যাবে, অ্যান্ড এইটাও যাবে ওই জাভা ফাইলে। অ্যান্ড জাভা ফাইলে তো আমার কোড লেখা আছে, এ ইকুয়াল টু এখানে ওইখানে হচ্ছে 34 যখন লিখতেছি এ ইকুয়াল টু 34 হয়ে যাবে। এখানে যখন 12 লিখতেছি 12 ইকুয়াল টু 12, বি ইকুয়াল টু 12 হবে। অ্যাড বাটনে যখন ক্লিক করতেছি তখন কি হবে, এ প্লাস বি হয়ে যাবে, এরকম কাজ। সো এইটা এখন এখন আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে যে এই জাভা এই এফএক্সএমএল ফাইলের সাথে একটা জাভা ফাইলের কানেকশান কীভাবে করা লাগে। আমাদের এইখানে যদি দেখি, এখানে একটা এরর দেখাইতেছে। এররটা কি, এইটুক জায়গায় যদি দেখি, এইগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট, অ্যান্ড এইগুলাকে বলা হয় মেবি, আচ্ছা নাম ভুলে গেছি, যাই হোক। অ্যাঙ্কর প্যানের একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে fx:controller। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার যে এই এফএক্সএমএল ফাইলটা আছে, এই এফএক্সএমএল ফাইলের আন্ডারে একটা জাভা ফাইল থাকবে, যেই জাভা ফাইলে আমি এই এফএক্সএমএল ফাইলটাকে কন্ট্রোল করতে পারবো। মানে হচ্ছে এই এফএক্সএমএল তো একটা ইন্টারফেস, রাইট? এই ইন্টারফেসটাতে যে ডাটাগুলো আছে সব কিছু আমি হচ্ছে ওই জাভা ফাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? এখন জাভা ফাইলটা কোনটা, এইখানে পুরো জাভা ফাইলের পাথ দেয়া আছে, যেমন com.example.myproject, দেন হচ্ছে এই জাভা ফাইলের নামটা হচ্ছে এরিথমেটিক। এখন এইখানে তো নামটা দেয়া আছে, কিন্তু আমার এইখানে এরিথমেটিক বলে কোনো ফাইল নাই আসলে, যার কারণে হচ্ছে এখানে এররটা দিচ্ছে, ঠিক আছে? তা আমি কি করতে পারি, ডিরেক্টলি হচ্ছে এইখান থেকে আমাদের একটা ওই আছে, প্লাগইন আছে, প্লাগইনটার নাম মনে নাই, যদি কেউ এখন পর্যন্ত না নামায় থাকেন আমি হচ্ছে পরে জানাই দিব। তো এইখানে আপনি যখন এই এরিথমেটিক ফাইলটা, এই এফএক্সএমএল ফাইলে রাইট ক্লিক করেন, এখানে যদি আপডেট কন্ট্রোলার করেন, এই ইন্টেলিজ হচ্ছে অটোমেটিক এরিথমেটিক নামের একটা জাভা ফাইল ক্রিয়েট করে ফেলে। এখন দেখেন এররটাও চলে গেছে। তো এখন কি হইলো, এখন যেটা হইলো, আমার যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসের সবগুলা ডাটাগুলা, মানে ইন্টারফেস বলতে কি এইখানে আমার ডাটাগুলো ইনপুট নিচ্ছি বা যে বাটন আছে, এই সবগুলা নিয়ে আমি এই ফাইলের মধ্যে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? এই ফাইলে আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো, কারণ আমার তো কোড লেখা লাগে হচ্ছে জাভা ফাইলে, যার কারণে একটা জাভা ফাইল ক্রিয়েট করা হলো, অ্যান্ড ওই জাভা ফাইলটার সাথে আমার এফএক্সএমএল ফাইলটার একটা কানেকশনও হয়ে গেছে, ঠিক আছে? এই যে কানেকশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পাথ। যেমন পাথ যদি দেখি, এই যে com.example.myproject, দেন এটার মধ্যে হচ্ছে এরিথমেটিক ফাইলটা আছে, এটা হচ্ছে পাথ। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে কিভাবে এখানে যখন আমি ডাটা ইনপুটে দিব, ওই ডাটাগুলা জাভা ফাইলে যাবে, অ্যান্ড জাভা ফাইল থেকে সেগুলা নিয়ে ম্যানিপুলেট করে সেগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো, মানে অ্যাড করতে পারবো, বা মাল্টিপ্লিকেশন থাকলে মাল্টিপ্লিকেশন করব। সো এটার জন্য কি করা লাগবে, মেইনলি আমি কি কথা বলছিলাম এখানে, আমি যেটা বলছিলাম যে আমার এই দুইটা যে ভ্যালু আছে এখানে আমি দিচ্ছি, এই দুইটা তো ফাইলে গেলে ওইখানে তো ভেরিয়েবল লাগবে, আমার ফার্স্টে ভেরিয়েবল লাগবে, অ্যান্ড ভেরিয়েবল অলওয়েজ ইউনিক হইতে হবে। যেমন এটা একটা ইউনিক ভেরিয়েবল থাকবে, যেমন এ এর মধ্যে এটা থাকলো, বি এর মধ্যে এটা থাকলো, এরকম হইতে পারে। তো এরকম যদি হয় তাহলে আমার কি করা লাগবে, সো এই ইনপুট ফিল্ডের আমি একটা ইউনিক নাম দিব, যেটা বলে ইউনিক আইডেন্টিফায়ার, অ্যান্ড এই ইনপুট ফিল্ডের একটা ইউনিক আইডেন্টিফায়ার দিব, যাতে করে আমার এই প্রোগ্রামিং ফাইল যেটা আছে বা এই কোডের যে ফাইল আছে জাভা ফাইল, এই জাভা ফাইল যাতে বুঝতে পারে যে আমি এই নামটা দিয়ে যদি আমি এই নামটাকে ইউজ করি, হচ্ছে এই ভেরিয়েবলটা যদি ইউজ করি, তাইলে হচ্ছে আমি এই যে
ইনপুটটা আছে এই ইনপুটের ভ্যালুটাকে আমি স্টোর করতে পারবো। ঠিক আছে, আমি যদি আবার একটু দেখাই, আমি এটাতে ক্লিক করলাম, এখানে যদি যাই কোডের মধ্যে কোড সেকশন হচ্ছে fxid বলে একটা ফিল্ড আছে। সো এই টেক্সট ফিল্ডের fxid যদি দিই আমি কিছু একটা, ধরেন এ দিলাম, তার মানে এইটার নাম হয়ে গেল এ, মানে এইটার ইউনিক আইডেন্টিফায়ার হলো এ। ঠিক আছে, আমি এন্টার দিলাম অ্যান্ড সেভ হয়ে গেল এটা। সো এটার ইউনিক আইডেন্টিফায়ার হচ্ছে এ। তারপর সেম আমি এটা যদি দিই, এইটা হচ্ছে গিয়ে বি, আমি এন্টার দিলাম, সেভ হয়ে গেল। এখন কি হয়েছে, আমি যদি কন্ট্রোল এস দিয়ে এই ফাইলটাকে সেভ করি, আমি যদি একটু ইয়েতে যাই, fxml ফাইলে যাই, একটু এখানে দেখেন, এখানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে fxid, এই fxid-র ভ্যালু হচ্ছে a, অ্যান্ড এইখানে একটা অ্যাট্রিবিউট fxid ভ্যালু হচ্ছে b। তো দুইটা জিনিসের a b ডিফাইন হয়ে গেল। এখন আমি যদি এটাকে আপডেট করি, কারণ আমি যতবারই এই ইয়েগুলো চেঞ্জ করব, ডিজাইন চেঞ্জ করব, আমার আপডেট করা লাগে। কারণ কেন, একটু দেখি আপডেট করার পর কি চেঞ্জ হয়। এই আপডেট কন্ট্রোলার ফ্রম fxml করি। সো এটা যখন করছি, তার মানে কি আপডেট হবে, এই এরিথমেটিক ফাইলটা আপডেট হবে। এইখানে যদি যাই দেখেন, দুইটা ভেরিয়েবল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এখানে এই যে এ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, এখানে বি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। তার মানে আমি এখন যেটা করতে পারি, আমার কিন্তু শুরুতে আমি কি করছি, এটা হচ্ছে ইন্টারফেস বা আমার যে সিন আছে, আমার ইউআই যেটা আছে, এটা হচ্ছে ইউআই, আর এটা হচ্ছে মেইনলি ব্যাকএন্ডের জন্য যে ফাইলটা লাগে কোডিংয়ের, জাভা ফাইল। ঠিক আছে, তা আমার এই ইউআই এর সাথে আমার জাভা ফাইলের কানেকশন করে ফেলছি শুরুতেই। কিভাবে, এইখানে আমি দেখছি যে এফএক্স কন্ট্রোলারের মধ্যে আমি ফাইল পাথ দিয়ে দিছি, ওই ফাইল পাথে আমি যা করব সব কিছু এইটার সাথে হচ্ছে কানেক্টেড, রাইট? তো এইখানে যদি যাই দেখেন, এও পায়ে গেছি, বিও পায়ে গেছি। আর এইগুলার নাম কি, এখানে যদি দেখি, এখানেও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ফার্স্ট ইনপুট টেক্সট ফিল্ড, এটা সেকেন্ড ইনপুট টেক্সট ফিল্ড। ফার্স্ট ইনপুট টেক্সট ফিল্ডে যদি ধরেন আমি 10 দিলাম, তখন এই এরিথমেটিক যে ফাইলটা আছে, এই ফাইলে এর ভ্যালু হবে 10। সেম আমার এই সেকেন্ড ইনপুট ফিল্ডের এই যে ইনপুট ফিল্ডের ভ্যালু আমি যদি এখানে 10 দিই, এই জায়গায় যদি 10 লিখি, তখন কি হবে, এই এরিথমেটিক ফাইলে বি এর ভ্যালু 10 হবে। সো আমি এইখানে ওই কাজগুলো করতে পারবো, তখন হচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল সেই অ্যান্সার চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের কাজ গেল। এখন আসেন যে আমি এখানে যখন দুইটা ইনপুট ফিল্ডে ইনপুট দিলাম, এই দুইটা ভ্যালুকে অ্যাড করার জন্য কি করব, আমি ফার্স্টে হচ্ছে ভ্যালুটা দিই। যেমন ধরেন আমি এখান থেকে দেখি, এখানে হচ্ছে আমি ভ্যালুটা দিলাম, এখানেও ভ্যালু দিলাম, অ্যাডে ক্লিক করব। যখন ক্লিক করলে কি হবে, এই দুইটা ভ্যালু অ্যাড হবে। অ্যাড হয়ে হয়তো বা আমি এখানে দেখাইতে পারি বা আমার অ্যাপের আউটপুটে দেখাইতে পারি, দাঁড়ান এইটুকু। কখন হচ্ছে আমি অ্যাড করতেছি হচ্ছে যখন অ্যাড বাটনে ক্লিক করতেছি। তো অ্যাড বাটনে ক্লিক করতেছি, আমার এইখানে এখন কথা হচ্ছে বাটন তো আর একটা, এখানে আমি চাইলে বাটন আরও একটা আনতে পারি, যেটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের জন্য। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমি অ্যাড বাটনে যখন ক্লিক করছি, আমার এই জাভা ফাইল, ধরেন এখানে আমার কি করলাম, আমি হচ্ছে অ্যাড করলাম এ প্লাস বি, এ বি তো ভেরিয়েবল আছেই, হ্যাঁ, এ বি ভেরিয়েবল আছে, তো আমি এ প্লাস বি করলাম এখানে, ধরে নেন, বা আমি এটাকে প্রিন্ট করলাম, ধরেন এইভাবে লিখলাম যে প্রিন্ট এ প্লাস বি। তো এখন কথা হচ্ছে এই ফাইলের মধ্যে যে আমি এই জিনিসটা লিখছি, এই ফাইল কিভাবে বুঝবে যে আমি কোন বাটনে ক্লিক করছি? আমি যদি এখানে যাই, এখানে বাটন দুইটা আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমি ধরেন এখানে আরও একটা লাইন লিখলাম, সেটা হলো প্রিন্ট এ স্টার বি। তার মানে আমার এইখানে আমি অ্যাডও করতেছি, মাল্টিপ্লাই করতেছি, অ্যান্ড ধরেন কোডগুলো হচ্ছে আমি লিখে ফেলছি, মাল্টিপ্লাই করারও কোড লিখছি, আর ইয়ে করারও কোড লিখছি, কি বলে, অ্যাড করারও কোড লিখছি। তো এখন কথা হচ্ছে আমি তো
আমার তো ইয়ের অ্যাক্সেস নেই। যখন একজন ইউজার একটা অ্যাপ্লিকেশন চালাবে তার কাছে তো এই ফাইলের কোনো অ্যাক্সেস নেই, তার কাছে অ্যাক্সেস আসে শুধু এই ইন্টারফেসের। তো এখন সে যেই অ্যাড বাটনে ক্লিক করছে এই ফাইল কিভাবে বুঝবে, যে এই ফাইল কিভাবে বুঝবে যে আমার এই লাইনটা এক্সিকিউট করা লাগবে। আর যখন মাল্টিপ্লাই বাটনে ক্লিক করবে এই ফাইলটা কিভাবে বুঝবে যে আমার এই মাল্টিপ্লাইয়ের যে কোড আছে ওই কোডটা এক্সিকিউট করা লাগবে, এটা কিভাবে বুঝবে। সো আমার যেমন এই ইনপুট ফিল্ডের জন্য যেমন ইউনিক আইডেন্টিফায়ার দেওয়া লাগছে যে কোন ইনপুট ফিল্ড থেকে কোন ডাটাটা আসতেছে, যেমন এটা থেকে এ, আমি যখন 10 দিব এর মধ্যে 10 সেভ হবে, এটার নাম হচ্ছে বি। আমি যখন 20 দিব বি এর মধ্যে 20 সেভ হবে, যেটা হচ্ছে এইখানে পাইতেছি আমি। তো সেম এই বাটনের জন্য আমি কোন বাটনে ক্লিক করতেছি, যে অ্যাড বাটনে ক্লিক করছি নাকি মাল্টিপ্লাই বাটনে ক্লিক করছি, এইগুলারও একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগে। বাট এইটা একটা এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যে আমি যখন বাটনে ক্লিক করি নর্মালি আমার বাটন থেকে কি কোনো ডাটা যায়? বাটন থেকে কোনো ডাটা যায় না। কেন? আমি আমি যখন দেখছি, আমি যখন হচ্ছে এই ইয়ের এফএক্স আইডি দিছি, এখানে এই ইনপুট টেক্সট ফিল্ডের এফএক্স আইডি দিছি, এই টেক্সট ফিল্ডের এফএক্স আইডি দিছি, দেওয়ার পর যখন সেভ করে আপডেট করলাম তখন কী হয়েছে, এখানে একটা ভেরিয়েবল আসছে, এখানে একটা ভেরিয়েবল আসছে, এ বি, দুইটা ভেরিয়েবল আসছে। তো এখন বাটনের জন্য কি আমাদের ভেরিয়েবল দরকার আছে? বাটনের জন্য আমাদের কোনো ভেরিয়েবল দরকার নেই, কারণ বাটন তো কোনো ডাটা স্টোর করবে না। বাটনের কাজ কি? বাটনের কাজ হচ্ছে একটা সিগন্যাল পাঠানো বা একটা ট্রিগার করা। সো সিগন্যালটা পাঠাইলে হচ্ছে যে কোন কাজটা করবে। আমি একটা কাজ ধরেন আপনাকে বলে দিছি যে আপনি এই কাজটা করবেন, তো আমি বলি নাই যে কখন করবেন। সো আমি ধরেন আমি হচ্ছে একটা বাটন, আমি আপনাকে একটা সিগন্যাল পাঠাবো যখনই আপনি ওই কাজটা করা শুরু করবেন। সো বাটনের কোনো ডাটা স্টোর করা লাগে না। তা আমি যার জন্য বাটনের এফএক্স আইডি দিব না, বাটনের হচ্ছে যে এফএক্স আইডি যদি না দিই তাহলে আমি বাটনের কি দিব। সো এটা দেওয়ার আগে আমি একটা জিনিস দেখাই এখানে, সেটা হলো এখানে হচ্ছে দুইটা আলাদা ফাংশনালিটি আছে। একটা হচ্ছে যে অ্যাড করা আর একটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করা। তো নর্মালি একটা প্রোগ্রামিং ফাইলের মধ্যে আমি যখন প্রোগ্রামিং ফাইলটা রান করব ওই ফাইলে সবগুলো কোড এক্সিকিউট হবে, রাইট? তো আমি ধরেন এই বাটনে ক্লিক করলাম, আমি চাই কোনটা এক্সিকিউট করতে, এই লাইনটা এক্সিকিউট করতে চাই শুধু। তা আমি যখন মাল্টিপ্লাই বাটনে কাজ করবো আমি চাচ্ছি হচ্ছে এই সেকেন্ড নাম্বার লাইনটা হচ্ছে এক্সিকিউট করতে। তাইলে এই দুইটা লাইনকে আমার আলাদা করতে হবে। তা আলাদা করব কিভাবে? আমরা সবাই ফাংশন পড়ছি, অ্যান্ড ফাংশন যেটাকে হচ্ছে ক্লাসের মধ্যে লিখলে সেটাকে মেথড বলে। ধরেন এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের নাম দিলাম আমি অ্যাড, অ্যান্ড ফাংশন হচ্ছে এইরকম। তো এই ফাংশনের মধ্যে আমি অ্যাডের যে কোডটা আছে সেটা দিয়ে দিলাম। সেম এই মাল্টিপ্লাইয়ের জন্য আমি একটা ফাংশন লিখলাম মাল্টিপ্লাই। আমি কিন্তু সিনট্যাক্স দেখাইতেছি না, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য এইগুলো করতেছি। সো এইখানে সেম জিনিসটাই আমি করি, সেটা হলো এটা। সো দুইটা ফাংশন লিখছি, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে মাল্টিপ্লাই। এখন কথা হচ্ছে আমি যদি ধরেন এই ফাইলটাকে রান করলাম, হ্যাঁ, তাইলে হচ্ছে আউটপুটে কি কিছু আসবে না। কারণ কি? আমি ফাংশন ডিফাইন করছি বাট ফাংশন কখনো কল করি নাই। তো আমার এই ফাইলে আমরা কি করব জানেন? এই ফাইলে করব কি, আমরা ফাংশন ডিফাইন করে দিব। যেমন মাল্টিপ্লাই ফাংশনের জন্য এই ফাংশন, অ্যাড করার জন্য এই ফাংশনটা আমি লিখছি, মাল্টিপ্লাই করার জন্য এই ফাংশনটা আমি লিখছি। সো কল করবে কে তাইলে? আমি যদি এই ফাইলের মধ্যেই কল করি তাইলে তো এটা কল হয়ে গেল, ঠিক না? কল করবে কে? কল করবে হচ্ছে এই বাটনগুলা, বা আপনি ইউজার হচ্ছে ওই ফাংশনটাকে কল করবেন। কিভাবে? একজন ইউজার যখন এই অ্যাড বাটনে ক্লিক করবে তখনই হচ্ছে এই অ্যাড ফাংশনটা কল হবে। অ্যাড ফাংশন কল হলে কি হবে? অ্যাড ফাংশনের মধ্যে যে কোডগুলো আছে সবগুলো এক্সিকিউট হবে। সেমভাবে একজন ইউজার যখন মাল্টিপ্লাই বাটনে ক্লিক করবে,
তো তখন হচ্ছে এই মাল্টিপ্লাই ফাংশনটা এক্সিকিউট হবে। তো এটা হচ্ছে আমি দুইটা ফাংশনকে আলাদা করে ফেললাম এখন। কিন্তু কথা হচ্ছে এই অ্যাড বাটন যে অ্যাড ফাংশনটাকে কল করবে কিভাবে করবে, তার তো জানা লাগবে যে কোন ফাংশনটাকে সে কল করবে। এইখানে তো ইন্টারফেসে সে জানে না যে কোন ফাংশনটাকে কল করবে। এখানে কোনোভাবে বলা আছে যে আমি যদি এই এরিথমেটিক এটাতে যাই, কি বলে এফএক্সএমএল ফাইলে যাই, বাটন কোনটা, এই যে এটা একটা বাটন, আমি একটু সেভ করি এটাকে। এখানে যদি দেখি দুইটা বাটন আছে, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে মাল্টিপ্লাই। অ্যাড করা বাটনে আমি যদি একটু দেখি এইখানে কোথাও কি লেখা আছে, এইখানে জাস্ট টেক্সট আছে। টেক্সটটা কি, টেক্সট হচ্ছে কি এই যে অ্যাড লেখাটা যেটা আছে না, এই জায়গায় অ্যাড, এই অ্যাডটা। বাট এইখানে কোথাও বলা নাই যে একটা ফাংশন তুমি কল করবা যখন তোমাকে ক্লিক করা হবে, কোথাও বলা নাই। এখন ওই ফাংশনটার নাম কি তাও বলা নাই, ঠিক আছে। তো আমার ফাংশন এখানে ডিফাইন করা লাগবে, রাইট। সেম হচ্ছে এইখানে হচ্ছে ওই ফাংশনটার রেফারেন্স দিয়ে দিতে হবে। রেফারেন্সটা কিভাবে দিব, এই যে অ্যাড বাটন আছে, অন অ্যাকশান আছে এখানে লেখা, এই অন অ্যাকশানে আমি যদি অ্যাড লিখে দিই অ্যান্ড এইখানে মাল্টিপ্লাইতে যদি যাই, এখানে যদি আমি মাল্টিপ্লাই লিখে দিই অ্যান্ড এটাকে যদি আমি সেভ করি, এখানে যদি আসি দেখেন, দেখছেন অন অ্যাকশান ইকুয়াল হ্যাশ অ্যাড, অন অ্যাকশান ইকুয়াল হ্যাশ মাল্টিপ্লাই। সো এইটা কি, এইটার মাধ্যমে এই এফএক্সএমএল ফাইলটা কি বুঝে যে এই বাটনের উপর যখনই ক্লিক করা হবে সে কি করবে, অ্যাড বলে যে ফাংশনটা আছে এরিথমেটিক ফাইলের মধ্যে, এই জাভা ফাইলের মধ্যে, ওই অ্যাড মেথডটাকে কল করে দিবে। যেমন এখানে যদি যাই আমি, এখানে একটা অ্যাড ফাংশন আছে, এটাকে কল করে দিবে। সেম এটার জন্য এইখানে মাল্টিপ্লাই বলে যে মানে এই বাটনে ক্লিক হলে এই নামের যে মেথডটা আছে MULT, এই নামের যে মেথড আছে ওই মেথডটাকে কল করে দিবে। সো কল করলে কী হবে, এটার ভিতর যে কোড আছে সেটা এক্সিকিউট হবে। কারণ এটার ভিতরে কোড হচ্ছে আপনি লিখবেন, আপনি যিনি হচ্ছেন একজন ডেভেলপার, রাইট। কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন। জি বলেন। ব্যাপার হচ্ছে যে এখানে তো যেটা করছেন যে কি বলে ফাংশন হেড নামে ডিফাইন করছেন, হ্যাঁ এন্ড ওইটাতে দিয়েছেন প্রিন্ট a প্লাস b। তো আমার প্রশ্নটা হচ্ছে যদি কোনো ইউজার এমন করে যে কোনো ডেটা না দিয়েই জাস্ট আপনার এডিট ক্লিক করে, তো তখন কি কোনো এরর শো করবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভ্যালিডেশন করা লাগবে তখন, যে আপনার মানে চেক। তখন এটা অ্যাকসেপ্ট মানে ইয়ার করতে হবে যে ক্র্যাশ যাতে না হয় বা ভুল যাতে না দেন বা পরে হ্যাঁ যে আপনি টাকা দেন এরকম কিছু। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ভ্যালিডেশনের পার্ট। বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটাও দেখবো আমরা আজকে, ভ্যালিডেশনের পার্টটা। সো এখন যেটা জানার কথা সেটা হলো যে so এই অ্যাড বাটনে যখন ক্লিক করতেছে তখন হচ্ছে এই ফাংশনটা কল হবে। সেম এই মাল্টিপ্লাই বাটনে যখন ক্লিক করতেছে মাল্টিপ্লাই ফাংশনটা হচ্ছে কল হবে। এখন আপনি যদি প্রোগ্রামার হয়ে আপনি কি করলেন, মাল্টিপ্লাই ফাংশনের মধ্যে অ্যাড করলেন আর অ্যাড ফাংশনের মধ্যে মাল্টিপ্লাই করলেন, তখন কিন্তু ওই অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছেন, আপনি অ্যাড বাটনে ক্লিক করলে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই বাটনে ক্লিক করলে অ্যাড হবে, এরকম। কারণ আপনার উপর বাকিটা ডিপেন্ড করে, জাস্ট এরকম। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো এবার হচ্ছে যে অরিজিনাল কোডগুলো দেখব। এটা তো আমি জাস্ট একটা প্রোটোটাইপ দেখাইলাম, এটা কেটে দিলাম। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন একটা এরর দেখাচ্ছে। এইগুলা যে আমরা বলছিলাম এটা হচ্ছে ভেরিয়েবল এ, এটা ভেরিয়েবল বি, যেটা তো হচ্ছে ওই দুইটা ইনপুটের ভ্যালু আসবে। তো এই টেক্সট ফিল্ড হচ্ছে কি, আপাতত বোঝার দরকার নেই, এটা আমি টাইপ বলে দিচ্ছি। আমরা যখন হচ্ছে ইয়েতে যাব, জাভা শিখবো, তখন হচ্ছে বুঝতে পারবো। সো এইটা হচ্ছে একটা টাইপ, এই যে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের একটা টাইপ হচ্ছে টেক্সট ফিল্ড, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাইয়া এইখানে হচ্ছে আমি ইনপুটে হচ্ছে ইন্টিজার দিচ্ছি 12, এইখানে হচ্ছে ইন্টিজার দিচ্ছি 12, তো টাইপ তো হওয়া দরকার ছিল ইন্টিজার, এখানে এর টাইপ হওয়া দরকার ছিল ইন্টিজার। অথবা আমি যদি এইখানে কোনো নাম লিখতাম ইংরেজিতে, সেটা হয়তো স্ট্রিং, সেই ক্ষেত্রে আমার টাইপ দেওয়ার দরকার ছিল স্ট্রিং, ঠিক আছে। কিন্তু এটার টাইপ কেন টেক্সট ফিল্ড,
সেটা হচ্ছে আমরা এখন এখন বুঝবো না, সেটা আরও সামনে বুঝবো কেন। বেসিক্যালি হচ্ছে আমাদের এর মধ্যে ডিরেক্টলি ভ্যালুটা সেভ হয় না, ঠিক আছে। আহ, কেউ কিছু বলবেন? জি, ম্যাথ বুঝতে পারছি। জি বলেন। ভাইয়া এখানে আমরা মানে আবার ইম্পোর্ট ক্লাস করলাম কেন? এইটা হচ্ছে একটা এক্সটার্নাল লাইব্রেরি, এই টেক্সট ফিল্ডটা। আচ্ছা এই টেক্সট ফিল্ড হচ্ছে যারা এফএক্সএমএল লাইব্রেরিটা হচ্ছে ইয়ে করছে, কি বলে, বানাইছে, তারা টেক্সট ফিল্ডের যে কোডগুলো আছে সেগুলো লিখে রাখছে। আমি যদি একটু দেখাই, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা বুঝতে পারছি। এই যে দেখেন, এইটা হচ্ছে টেক্সট ফিল্ড ক্লাস, এখানে সবগুলা কোড লিখা আছে, দেখতে পাচ্ছেন? এইগুলা কিন্তু আপনার কিছুই করা লাগবে না। সো এই জিনিসটা আলাদা একটা ফাইল, সো এই ফাইল থেকে আমি টেক্সট ফিল্ডটা ইম্পোর্ট করে নিয়ে আসছি, এইটাই। তো এটা কি মানে সি বিল্ডারের সাথে আসছে ওর? আপনি যখন ইয়ে করছেন না, এই প্রজেক্টটা যখন ক্রিয়েট করছেন না, জি ক্রিয়েট না। ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার যেহেতু এটা একটা এফএক্সএমএল প্রজেক্ট, সেই ক্ষেত্রে আপনি এফএক্সএমএল এর ক্লাসগুলোকেই ইউজ করবেন। অ্যান্ড এফএক্সএমএল ক্লাসগুলা হচ্ছে আগে থেকেই ডিফাইন করা আছে, যেমন টেক্সট ফিল্ড, আরও অনেকগুলা নোড আছে যেগুলো আমরা সামনে শিখব। আপাতত এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা জাস্ট এই অ্যাপটা কিভাবে কাজ করতেছে এটা জানতেছি, ঠিক আছে। এইগুলা ক্লাস অ্যান্ড অবজেক্ট যখন দেখবো তখন বুঝতে পারবো। ঠিক তারপর আছে। তারপর একটু বলি, সেটা হচ্ছে যে এটা একটা ক্লাস টেক্সট ফিল্ড হচ্ছে একটা ক্লাস, যেটাকে আমরা এই যে এইটা হচ্ছে টেক্সট ফিল্ড। এইখানে যে কম্পোনেন্টগুলো দেখি, বা ইনপুট বলেন, ইনপুট ফিল্ড বলেন, যেমন বাটন বলেন, এই অ্যাঙ্কর পেন বলেন, এই সব কিছুর জন্য জাভাতে ক্লাস বানানো আছে। এই টেক্সট ফিল্ডের জন্য এই যেমন ক্লাস বানানো আছে, এই যে পাবলিক ক্লাস টেক্সট ফিল্ড, সেম অন্যান্য বাকি কম্পোনেন্টের জন্য এরকম ক্লাস বানানো আছে। তো এগুলো সামনে আরও বুঝবো, আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে এটা দেখি। তো কী বলতেছিলাম, যে এতে তো আসলে স্টোর হচ্ছে, আমি যখন ইনপুটে 12 লিখতেছি, এতে স্টোর হচ্ছে 12, তাইলে আমি এটা টাইপ কেন টেক্সট ফিল্ড দিছি। অ্যান্ড বিতেও স্টোর হচ্ছে ইন্টিজার, আমি টাইপ কেন টেক্সট ফিল্ড দিলাম, টাইপ তো আমি আইএনটি দেওয়ার দরকার ছিল, রাইট? একটু পরে দেখতেছি এটা। তো এখন আরেকটা জিনিস যেটা বাকি আছে, এইখানে একটা এরর আছে, কারণ হচ্ছে অ্যাড নামের কোনো ফাংশন এই এরিথমেটিক ফাইলে এখন নাই। সেম মাল্টিপ্লাই নামের কোনো ফাংশন এই এরিথমেটিক ফাইলে নাই। আমি কি করব, এখান থেকে রাইট ক্লিক করব, আপডেট কন্ট্রোলার করব, করলে হচ্ছে অটোমেটিক এই ফাংশনগুলো ডিফাইন হয়ে গেছে। ভিতরের কোডগুলো আপনি লিখবেন, নিজে ইমপ্লিমেন্ট করবেন, বাট ফাংশনের একটা বডি হচ্ছে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাইতেছে, দেখছেন? সেই রকম আরও অনেক কোড আছে যে অটোমেটিক হচ্ছে যে আপনি এইভাবে জেনারেট করতে পারবেন। তো এখানে অ্যাকশন ইভেন্ট, করতে পারবেন। একটু একটু মিস করছে। জি একটু মিস করছে, একটু রিপিট করতে পারবেন? কোনটা? এই যে দুইটা ফাংশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি তখন বলছিলাম যে আমি যখন একটা বাটনে ক্লিক করি তখন হচ্ছে একটা ফাংশন কল হবে, অ্যাড বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল হবে। তো এখন কথা হচ্ছে ওই ফাংশনটা তো আমার ডিফাইন করা লাগবে, রাইট? অ্যান্ড ডিফাইন করলাম, ধরেন এই যে ফাংশনটা আমি ডিফাইন করলাম অ্যাড লিখে। এখন ফাংশন এখানে কয়টা? দুইটা ফাংশন, অ্যাড আছে একটা, মাল্টিপ্লাই আছে। এখন কোন বাটনে ক্লিক করলে কোন ফাংশনটা কল হবে সেটা আমার জানা লাগবে। অ্যাড বাটনে ক্লিক করলে যে অ্যাড ফাংশনই কল হবে সেটা তো আমি আগে থেকে জানি না, তখন কী করা লাগে, এই অ্যাড বাটনের অন অ্যাকশানে আমি অ্যাড লিখে দিই। তো কী হইলো, আমি যখন এটা সেভ করছি, এখানে যদি আসি দেখেন এই যে অন অ্যাকশানে অ্যাড লিখা আছে। সেম মাল্টি, এই যে এটা কিসের জন্য, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য। মাল্টিপ্লিকেশনের অন অ্যাকশানে ওই মাল্টিপ্লিকেশনের ফাংশানের যে নামটা আছে, ফাংশন নামটা আমি এখানে দিয়ে দিছি। তো কী হবে, আমি যখনই ক্লিক করব, যখন অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড বাটনের অন অ্যাকশানে যে নামটা আছে ওই নাম ধরে একটা ফাংশন কল করে ফেলবে সে। তো ফাংশন যখন কল করবে, কোন ফাংশনটা এক্সিকিউট হবে, এই ফাংশনটা। সেম এইখানে মাল্টিপ্লাই ফাংশানে, মানে মাল্টিপ্লাই বাটনে ক্লিক করলে এই মাল্টিপ্লাই নামের যে ফাংশন আছে ওইটাকে সে কল করে দিবে। কল করলে কী হবে, এই মাল্টিপ্লাই ফাংশনটা হচ্ছে এক্সিকিউট হবে, ঠিক আছে।
তো এইখানে অ্যাকশন ইভেন্ট আছে, অ্যাকশন ইভেন্ট নিয়ে আজকে জানবো না, এটাও একটা ক্লাস, এটা আমি আপাতত ফাংশন কি মানে আপনি লিখছেন নাকি আমরা জেনারেট করছি? অটো জেনারেট করা যায়, আপনি চাইলে নিজেও লিখতে পারেন, বাট নিজে লিখার দরকার নাই, নিজে লিখতে গেলে অনেক টাইম লস হবে, বুঝতে পারছেন? আচ্ছা, নর্মালি হচ্ছে যেহেতু এই ফাংশনগুলো, এই ফাংশন অ্যাড ফাংশন, মাল্টিপ্লাই ফাংশন, এই ফাংশনগুলো কার সাথে কানেক্টেড? আপনার ইউজার ইন্টারফেসের সাথে কানেক্টেড, কারণ ইউজার ইন্টারফেস ট্রিগার করতেছে দেখেই তো এই ফাংশনগুলো কল হচ্ছে, ঠিক আছে? সো যার কারণে আমার এখানে লেখা লাগবে এটা @java.fx.fxml.fxml, এটা লেখা লাগে যাতে বুঝতে পারে যে এইটা হচ্ছে ইউজার ইন্টারফেস থেকে ট্রিগার হওয়া একটা ফাংশন, সেম এইটাও। তো এটা লিখলেন, দেন হচ্ছে নর্মালি যেভাবে ফাংশন লিখে, আমার ফাংশনের সিনট্যাক্স এখন শিখতেছি না, পরে শিখবো। দেন হচ্ছে অ্যাড লিখলাম, এইটা হচ্ছে ফাংশনের নাম। আপাতত এটা আমি এটাতে যাচ্ছি না, এটা আমি কেটে দিচ্ছি, এটা দরকার নেই, এটাও দরকার নেই। তো এই দুইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। মেইন বলতে কি, অ্যাডের জন্য এটা ফাংশন অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লাইয়ের জন্য এটা ফাংশন। এখন কথা হচ্ছে আমি যদি একটু এখানে প্রিন্ট করি অ্যাড, ধরেন এটা প্রিন্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, কি হইল, আমি যখন, তার মানে কি, তার মানে হচ্ছে আমি যখন অ্যাড বাটনে ক্লিক করব তখন কোন ফাংশনটা কল হবে? অ্যাড নামের যে ফাংশনটা আছে সেটা কল হবে, ঠিক আছে? তো অ্যাড নামের ফাংশন কল হলে কি হবে? অ্যাড নামের ফাংশনে যে কোড আছে সেটা এক্সিকিউট হবে। কোড কি? কোডের মধ্যে আছে যে system.out.println, এটা মানে হচ্ছে পাইথনে আমরা যেভাবে প্রিন্ট লিখি সেম println, এর মধ্যে যদি আমি কোনো একটা স্ট্রিং দিই বা ভেরিয়েবল দিই, ওইটার ভ্যালু হচ্ছে আউটপুটে দেখাবে, রাইট? সো এটা দেখার জন্য সবার ফার্স্টে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটাকে রান করা লাগবে। আমার কোড টোড সব কিছু শেষ, এখন হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে রান করব। রান করার জন্য আমাদের মেইন ফাইল যেটা, সেটা হলো এই যে এটা হচ্ছে মেইন ফাইল। এই মেইন ফাইলের মধ্যে স্টার্ট নামের একটা মেথড আছে, এগুলা নিয়ে সামনে আরও জানবো, আমি জাস্ট একটু কুইকলি দেখাই রান করার জন্য। আর এইটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারফেসের সাইজ, আমি এটা কেটে দিলাম, কারণ ইন্টারফেসের সাইজ আমি এখানে বানাইতেছি, আমার মেইন অ্যাপ্লিকেশন ডিফাইন করবো না সেটা। এটা কাটলাম। তারপর হচ্ছে এই স্টার্ট মেথডের মধ্যে কয়েকটা লাইন আছে, এইগুলো আমরা পরে শিখবো এখন না। এইখানে যেটা দেখা দরকার সেটা হলো, আমি যখন অ্যাপ্লিকেশনটাকে এখানে ক্লিক করে রান করব, স্টার্ট মেথডটা হচ্ছে কল হবে ফার্স্টে। স্টার্ট মেথড কল হইলে কি হইতেছে, স্টার্ট মেথড এই ফার্স্ট লাইনে আমি যদি দেখি এখানে একটা fxml ফাইলের নাম দেওয়া আছে, মানে কি স্টার্ট মেথড কি করবে, যেই fxml ফাইলের নামটা দেওয়া আছে এখানে, ওই fxml ফাইল বলতে কি আমার ইন্টারফেসটা, ওই ইন্টারফেসটা হচ্ছে আপনার স্ক্রিনে শো করবে। তো এখানে হ্যালো ভিউ fxml আছে, কিন্তু আমাদের ইন্টারফেস কোনটা? এইটা। আমরা কি করব, আমরা করব কি, এইটাকে কেটে আমাদের বানানো যে ইন্টারফেস আছে arithmetic.fxml, এইটা আমি দিয়ে দিলাম। এইটুকু, বাকি আরও কয়েক লাইন কোড আছে, এইগুলো আমাদের এখন জানার দরকার নেই, এর সামনে জানবো, ঠিক আছে? তো আমি এখন রান করি। রান করলে আমার এই এরিথমেটিকের যে ইন্টারফেস আছে সেটা হচ্ছে আমার স্ক্রিনে শো করার কথা। এই যে এটা আসলো। এখন আমি কি বলছিলাম, এখন কথা হচ্ছে দেখেন একটা জিনিস, আমার এরিথমেটিক ফাইলে যদি যাই, মানে জাভা ফাইলে, এখানে দেখেন অ্যাড বাটনে ক্লিক করলে আমি কি করতেছি, অ্যাড করতেছি। তার মানে এখানে এবি নিয়ে কিন্তু আমি কিছুই করি নাই, ঠিক আছে? তো এইখানে আমি 12 দেই, যাই দিই না কেন, অ্যাড বাটনে ক্লিক করলে কি হবে, এই ফাংশনটা কল হবে, অ্যাড ফাংশনটা। অ্যাড করলাম, দেখেন কিছুই হয় নাই, এই নাম্বারগুলো দিছি কিন্তু এই নাম্বারগুলা কোনো কিছুই করতেছে না, কারণ এবিকে আমি ইউজই করি নাই, আমি জাস্ট এই অ্যাড ফাংশনটাতে অ্যাড লিখে প্রিন্ট করে দিছি, এইটাই। কারণ মাল্টিপ্লাইতে ক্লিক করলে কিছু হবে? কিছুই হবে না, কারণ মাল্টিপ্লাই ফাংশন ফাঁকা, কিছুই নেই। সো এইটুক বুঝতে পারছেন যে আমি অ্যাড ফাংশনে ক্লিক করলে হচ্ছে, সরি, অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড নামের যে ফাংশনটা আছে এটা কল হচ্ছে, সে মাল্টিপ্লাইতে ক্লিক করলে মাল্টিপ্লাই নামের যে ফাংশনটা আছে এটা হচ্ছে
কল হবে, রাইট? তো এখন আমরা বাকি কাজগুলো করতে পারি কিভাবে? ধরেন আমার ভেরিয়েবল আছে এখানে, এ আছে, বি আছে। এ কি? এ হচ্ছে এইটার ভ্যালুটা, আর বি কি? বি হচ্ছে এই ইনপুটের ভ্যালুটা, ঠিক আছে? তা আমি এখন কাজ করতে পারবো এ প্লাস বি করে আমি হচ্ছে এইখানে আমি লিখতে পারবো যেমন এস আউট এ প্লাস বি করতে পারি, রাইট? কিন্তু এখানে এরর দিচ্ছে, এররটা কেন দিচ্ছে সেটাই জানবো। এখানে যদি করি এ মাল্টিপ্লাই বি, এটাই তো আমার কাজ, রাইট? এখন কথা হচ্ছে এখানে এরর দিচ্ছে, এররটা কেন? আমি যে ফার্স্টে বলছিলাম আপনাদের, আমি তো এখানে ইনপুটে ইন্টিজার দিচ্ছি কিন্তু আমি টাইপ দিচ্ছি টেক্সট ফিল্ড, হ্যাঁ? সেম এখানে টাইপ দিতেছি টেক্সট ফিল্ড বি এর জন্য। সো মেইন থিং যেটা এখানে সেটা হলো যে এ অ্যান্ড বি এর মধ্যে সরাসরি ইন্টিজারটা স্টোর হয় না, ঠিক আছে? এ হচ্ছে একটা অবজেক্ট, এ বিও হচ্ছে একটা অবজেক্ট। ওই অবজেক্টের একটা অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালুটা হচ্ছে অ্যাট্রিবিউট না, মানে একটা অ্যাট্রিবিউটে থাকে, বাট একটা মেথড কল করে আমরা ভ্যালুটা পেতে পারি। আমরা যদি নাও বুঝি এইটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ আমরা ক্লাস এন্ড অবজেক্ট যখন পড়বো তখন হচ্ছে এইগুলো বুঝে যাব। বাট আপাতত দেখেন যে আমরা কিভাবে এ থেকে ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। সরি, এইখানে যে ভ্যালুটা আমরা ইনপুটে দেই সেটা তো এর মধ্যে স্টোর হচ্ছে, বাট এ থেকে সরাসরি আমি পাবো না, বাট বের করে নিয়ে আসতে হবে। কিভাবে? আমি ইন্টিজার ধরলাম ফার্স্টে, ইন্টিজার হচ্ছে আমি এখানে ভ্যালু লিখলাম ইকুয়াল দিয়ে, এর মধ্যেই তো আছে, রাইট? এ ডট গেট টেক্সট যদি দিই সেই ভ্যালুটা আমি পাবো, ঠিক আছে? সরি, ইন্টিজার না, এটাকে তো আবার ইন্টিজার হচ্ছে কনভার্ট করা লাগবে। আপাতত স্ট্রিং রাখি, ওকে। সেম স্ট্রিং বি ভ্যালু বি ডট গেট টেক্সট, এইভাবে আমরা দুইটা ভ্যালু নিয়ে আসলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি যদি প্রিন্ট করি একটু এস আউট এ প্লাস বি, আচ্ছা সরি, এ প্লাস বি কেন করতেছি, এ ভ্যালু প্লাস বি ভ্যালু, এটা কি অ্যাড হবে? এখন আমি যদি অ্যাড করতে চাই আপাতত আমি একবার রান করি, তাইলে বুঝতে পারবেন। ওকে, তো এখন কি হবে? আমি ধরেন এইখানে 12 লিখলাম, এখানেও 12 লিখলাম। অ্যাডে যদি ক্লিক করি কি হবে? এইখানে এ থেকে এই 12টাকে বের করে এ ভ্যালুর মধ্যে স্টোর করবে, দেন সেম বি থেকে এই 12টাকে বের করে বি ভ্যালুর মধ্যে স্টোর করবে, অ্যান্ড দুইটা ইয়ে করে দিতে, অ্যাড করে দিচ্ছে। এখন এই দুইটা তো স্ট্রিং, স্ট্রিং হলে কি হবে? কনকেটিনেশন, কনকেট হবে। সো 12 12 হচ্ছে। আমার কি করা লাগবে? এ কে ইন্টিজারে কনভার্ট করতে হবে, এ ভ্যালু যেটা আছে এটাকে ইন্টিজারে কনভার্ট করা লাগবে, বি ভ্যালুটাকে ইন্টিজারে। এটা হচ্ছে যে কোডের ব্যাপার। কিভাবে করবেন? আইএনটি আইএনটি দিলাম, সেটাকে কি করব? ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্টিজার ক্লাস আছে ডট পারসেন্ট, এইটার মধ্যে হচ্ছে এ ভ্যালুটাকে দিয়ে দিলাম। সেম আমি যদি এর জন্য করি বি ভ্যালু, সরি ভিপিআইএনটি ইন্টিজার ডট পারসেন্ট, এটার মধ্যে যদি বি ভ্যালু দিয়ে দিই, এটা হচ্ছে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে বা কাস্ট হয়ে যাবে। তো পরে কি করব? এ আইএনটি প্লাস হচ্ছে বি আইএনটি, এখন হচ্ছে প্রপারলি এটা কাজ করবে। আমি আবার রান করলাম, রান করার পর আমি যদি এখানে 5, এখানে 5 দিলাম, অ্যাড দিলাম, 10 প্রিন্ট হয়েছে। সেম এখানে যদি আমি 12 দিলাম, 24 অ্যাড হয়েছে, ঠিক আছে? তো আমরা এখন মাল্টিপ্লায়ারটাও ইজিলি করতে পারবো। কিভাবে? আমাদের মাল্টিপ্লাই ফাংশনের মধ্যে আমরা
মাল্টিপ্লিকেশনের কোড লিখব। সেমভাবে আমি ফার্স্ট হচ্ছে এ এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো, সেকেন্ডলি হচ্ছে বি এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। তো নর্মালি হচ্ছে কি আপনি এইখানে যে ইনপুট দেন এটা অলওয়েজ স্ট্রিং থাকে, আপনি নাম্বার দেন, ইংলিশ দেন, টেক্সট দেন, ইংলিশ অ্যালফাবেট দেন, সবগুলো হচ্ছে স্ট্রিং হিসেবে যায়। সো নাম্বার যদি দেন সেটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? সো ইন্টিজারে কনভার্ট করে নিলেন, এই যে এখানে কনভার্ট করার পর এখানে হচ্ছে মাল্টিপ্লাই করে দিবেন প্লাসের জায়গায়, শেষ। আবার রান করলাম। তো এখানে কি হবে, এখন মাল্টিপ্লাই ক্লিক করলে মাল্টিপ্লিকেশন হবে, আর ইয়েতে ক্লিক করলে অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে। ধরুন 2 দিলাম অ্যান্ড 2 দিলাম, অ্যাড করলাম 4 হইল, এখানে 3 দিলাম, অ্যাড করলাম 5 হইল, মাল্টিপ্লিকেশন করলে 6 হবে। আচ্ছা, কেউ কিছু বলবেন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে এখানে তো দেখাইলেন যে আহ, কি বলে ইন্টিজার হচ্ছে, তো আমি যদি চাই যে আমার ক্যালকুলেটরের মধ্যে ফ্লোটিং নাম্বারস অ্যাড করব, তখন কি হবে? তখন তো এখানে ফ্লোটিংটা ইন্টিজার হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটাকে ইন্টিজার না দিয়ে ফ্লোট দিতে পারবেন। মানে কনভার্টটা ফ্লোটে করে দিব, স্ট্রিং টু ফ্লোট, হ্যাঁ হ্যাঁ, এইখানে হচ্ছে এই, তারপর দেন অ্যাড করে দিব, দেন অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি তো ডিরেক্ট ইন্টিজার করতেছি, আপনার ফ্লোটের জন্য এরকম মেথড আছে, ফ্লোট ডট পার্স ফ্লোট, ঠিক তো? বুঝতে পারছেন? এই অনুযায়ী করতে পারবেন। সেম এখানে এই যে ফ্লোট, এইখানে হচ্ছে এই পার্স ইন্টিজার জায়গায় ফ্লোট ডট পার্স ফ্লোট। এখন আপনি যে কোনো টাইপের ভ্যালু এখন ইনপুটে দিতে পারবেন, বুঝতে পারছেন? ফ্লোট দিলে তো মানে ইন্টিজারও যা আসে, আবার ফ্লোটেও মানে ফ্লোটেও ফ্লোট তাই আসে। সবসময় তো কাজ করে। হ্যাঁ হ্যাঁ মানে ওইটা ফ্লোট তো সবসময় কাজ করে, ইন্টিজারের ক্ষেত্রে আবার ফ্লোটের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে মানে একটু পয়েন্ট জিরো মেবি আগে এসে। হ্যাঁ, এখানে হচ্ছে 0.0 আসবে। এখানে যেমন দেখছেন ডিরেক্টলি ইন্টিজার আসছে, ফ্লোটের ক্ষেত্রে 0.0 আসবে, 6.0। আর যদি দশমিকের পর ভ্যালু থাকে সেটা হচ্ছে অ্যাড হবে ফ্লোটের মাধ্যমে। ফ্লোট দেওয়া বেটার আর কি, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আচ্ছা এইগুলা তো আর কাজের মধ্যে আসে না, আমরা সামনে আরও বিভিন্ন জিনিস জানবো, যেটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা ভ্যালিডেশন করব। যেমন আপনি একটু আগে বলছিলেন যে এখানে যদি আমি কিছু না দিয়ে অ্যাড বাটনে ক্লিক করি তাইলে কি হবে, রাইট? আমি একটু রান করে দেখি কি কি ধরনের এরর দিতে পারে আমি যদি ইয়েতে ক্লিক করি, ইনপুটে কিছু না দিয়ে যদি ক্লিক করি। ক্লিক করলাম, দেখেন একটা বড় এরর দিছে। এররটাতে যদি ইনভোকেশন টার্গেট এক্সেপশন, সো এই এররগুলো পড়া অনেক কঠিন। কোথায় পড়বো? মানে এমটি ফিল্ডের একটা ইয়ে দেয় এখানে, এরর দেওয়ার কথা। দাঁড়ান একটা সেকেন্ড, এই যে এখানে দেয়া আছে কি এমটি স্ট্রিং, ঠিক আছে? তো এরকম একটা এরর দেয়া আছে কেন? আমি যদি এখানে যাই, সে হচ্ছে যখন এড করতেছে এর মধ্যে কোনো ভ্যালু পাচ্ছে না, এমটি দেখতেছে, বি এর মধ্যে কোনো ভ্যালু পাচ্ছে না, এমটি দেখতেছে, যার কারণে এমটি স্ট্রিং দিছে। তো এইটার জন্য ভ্যালিডেশনের সিস্টেম আছে কি, আমি দেখব যে ফার্স্টে আমার কন্ডিশন দিতে হবে এখানে, যে ইফ দিয়ে আমি চেক করব যে এর মধ্যে কোনো ভ্যালু স্টিল এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে আমি রিটার্ন করে দিব। রিটার্ন করা মানে কি, আমার ফাংশন থেকে বের হয়ে যাওয়া। আমি ধরেন আমি এখন বলতেছি না কি হবে, ধরেন যে এ ডট এক্সিস্ট এরকম একটা ফাংশন, রাইট? ধরে নেন ইফ এ ডট এক্সিস্ট, মানে এ এক্সিস্ট না করে যদি, ধরেন ইফ নট এক্সিস্ট, তো এরকম যদি হয় আমি জাস্ট ডিরেক্টলি রিটার্ন করে দিব। এটার মানে কি, এটা চেক করতেছে যে এর মধ্যে কি আসলেই কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে তাইলে তো হচ্ছে এটা ফলস হবে, আমি আগে কিন্তু না দিছি, ঠিক আছে? তার মানে এটা ফলস। যদি ভ্যালু থাকে এটা ফলস, আর যদি ভ্যালু না থাকে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। ট্রু হলে কী হবে, রিটার্ন করে দিবে। রিটার্ন করা মানে কি, পরের কোডগুলো এক্সিকিউট আর করবে না, তাইলে আর কোনো এররও খাবে না। আর যদি কোনো ভ্যালু থাকে তার মানে এই রিটার্ন করবে না, পরের কোডগুলো এক্সিকিউট করবে, এই অনুযায়ী। তো আমরা এইগুলা দেখব যে এই এমটি আছে কি নাই, এইগুলা কিভাবে চেক করে, এটা হচ্ছে দেখব কখন, যখন আমরা এই জাভা এফএক্সের সবগুলা নোড নিয়ে শিখব। নোড কি? নোড হচ্ছে এই যে এইগুলাকে এক একটা কম্পোনেন্ট হচ্ছে এক একটা নোড,
এই যে টেক্সট ফিল্ড এটা একটা নোড, এই বাটন একটা নোড, আরও নোড আছে আমি যদি একটু দেখাই, যেমন ডেট পিকার নামে একটা আছে যেটার মাধ্যমে হচ্ছে ডেট চুজ করা হয়। আমি যদি প্রিভিউ দেখি এখান থেকে, এই যে এখান থেকে আপনি একটা ডেট দিতে পারবেন, এটা হচ্ছে কি একটা নোড। সো এই এক একটা কম্পোনেন্ট হচ্ছে এক একটা নোড, পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাও একটা নোড। সো আমরা যখন নোড নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করব তখন হচ্ছে বুঝতে পারবেন যে কোন নোড কিভাবে কাজ করে অ্যান্ড কোন নোডের জন্য কিভাবে ভ্যালিডেশন লাগে। যেমন এই ডেট পিকারের জন্য আমি কিভাবে ভ্যালিডেশন চেক করবো যে ডেট পিকারে আদৌ কোনো ডেট দেওয়া হয়েছে কিনা ইনপুটে, ঠিক আছে। সেইগুলা আরও বিভিন্ন প্রকার ভ্যালিডেশন থাকবে, সেগুলো হচ্ছে যে আপনার প্রজেক্টের উপর বেস, ঠিক আছে। তো এইটুক গেল হচ্ছে জাভা এফএক্সের অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে। আমরা কিন্তু নোড নিয়ে শিখি নাই যে ইনপুট ফিল্ডে আমরা নোড ইনপুট ফিল্ড একটু জানছি, বাট ডিটেলে জানি, আরও জানবো সামনে। আমরা জাস্ট জানছি যে এই ইন্টারফেসের সাথে আমরা কিভাবে একটা জাভা ফাইলকে কানেক্ট করতে পারতেছি অ্যান্ড ওই জাভা ফাইলের মধ্যে আমরা বাকি কাজগুলো করতে পারতেছি। সো এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আর কিছুই লাগে না। দুইটা বলতে কি, একটা হচ্ছে ভেরিয়েবল আর হচ্ছে মেথড। ভেরিয়েবলে হচ্ছে ডাটাগুলো থাকবে আর মেথডগুলোতে বাকি কাজগুলো থাকবে, রাইট। সো আমি যদি কোনো ইনপুট দিই, মানে আমার ইউজার যখন কোনো ইনপুট দিবে, ইনপুটগুলো আমি ভেরিয়েবলে রাখবো, আর কোনো বাটন থাকলে সেইগুলো হচ্ছে মেথড হিসেবে রাখবো। কারণ বাটনে ক্লিক করলে একটা কাজ হবে, ওই কাজটা হচ্ছে একটা ফাংশন, ওই ফাংশনটাকে আমরা মেথডের মধ্যে রাখবো অ্যান্ড আমাদের লজিক অনুযায়ী বাকি কাজগুলো করব, ঠিক আছে। তো এইটুক গেল। এখন বলতে পারেন যে আমি তো এতক্ষণ হচ্ছে এইখানে যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমি একটু আবার দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে 2 দিই, এখানে 2 দিই, অ্যাড দিই, এনে 4.0 আসছে, রাইট। সো এটা আউটপুটে আসতেছে। তা আমি কি চাইলে এখানে এই ইন্টারফেসের মধ্যে দেখাতে পারবো? অবশ্যই পারবো, কারণ হচ্ছে আমাদের টেক্সট বলে একটা নোড আছে বা লেভেল বলে একটা নোড আছে, ওইটা ইউজ করতে পারি। যেমন এইরকম, সরি এইটা, এই টেক্সট নোটটাকে আমরা ইউজ করব রেজাল্ট দেখানোর জন্য, রাইট। তো এইটাকে একটু দেখাই দিই আমি কুইকলি। এই টেক্সট নোডে যে রেজাল্ট দেখাবো, এখন কথা হচ্ছে এই জাভা এফএক্সে তো, মানে সরি, এই জাভা ফাইলে তো কোনো ইয়ে নাই। জাভা ফাইলে আমার আছে যে কোন ভেরিয়েবলগুলোতে আমি ডাটাগুলো পাচ্ছি, কিন্তু কোন ভেরিয়েবলে ডাটা দেখাবো, কোনো একটা ডাটা আমি শো করাইতে চাই, ওই ভেরিয়েবলটা নাই। সেম, তাইলে আমার একটা ভেরিয়েবল লাগবে ইয়ের জন্য, এই টেক্সটের জন্য কি করব, এফএক্স আইডি দিব। তার মানে একটা, আচ্ছা ওইটা আমি আর এখন বলতেছি না, এখানে একটা এফএক্স আইডি দিব, এটার নাম দিব কি, রেজাল্ট, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব অ্যান্ড হচ্ছে এইখান থেকে আমি আপডেট করব। কেন আপডেট না করলে আমার হচ্ছে অটোমেটিক অটো জেনারেটেড, যেটা বলতেছি অটো জেনারেট হবে না এখানে ভেরিয়েবলটা। আপনি আপডেট না করলে আপনার নিজের হাতে লেখা লাগবে এই যে ভেরিয়েবলটা, তা আপডেট করলে অটোমেটিক হচ্ছে যে এখানে ভেরিয়েবলটা জেনারেট হয়ে যায়। সো এই টেক্সটও কিন্তু একটা ক্লাস, লাইব্রেরি ক্লাস, এটা আপনাকে ইম্পোর্ট করা লাগবে। এটা আমরা জানবো সামনে, যখন ক্লাসের অবজেক্ট শিখতে পারবো তখন বুঝবো। তো এবি তো পাইছি, এবি হচ্ছে যে ইনপুটে যে ভ্যালুগুলো দিচ্ছে সেইগুলা, যে দুইটা ভ্যালু আসতেছে। রেজাল্টটা কি, রেজাল্ট হচ্ছে আমি ডাটা শো করাইতে চাই, ঠিক আছে। যেমন এখানে এ থেকে ভ্যালু নিছি, বি থেকে ভ্যালু নিছি, এনার ফ্লোটে কনভার্ট করে আমি প্রিন্ট করতে চাই। আমি প্রিন্ট করতে চাই না, আমি করতে চাই কি, রেজাল্ট যেটা আছে রেজাল্টের মধ্যে শো করাইতে, রাইট। তাহলে আমি কি করব, ফ্লোট রেজাল্ট, আগে একটা ভেরিয়েবল নিলাম নতুন, এর মধ্যে আমি আগে অ্যাড করে নিই এ আইএনটি প্লাস বি আইএনটি, রাইট। দুটাকে অ্যাড করলাম, অ্যাড করে আমি দেখাবো কি, আচ্ছা সরি, এটা রেজাল্ট না দিয়ে আমি তো আরিয়াস দিই, কারণ সেম নাম হয়ে যাবে। এখন কী করবো, রেজাল্ট যে ভেরিয়েবলটা আছে, যেটা হচ্ছে এইখানে পাইতেছি আমি, এটা পাচ্ছি কি, এই রেজাল্ট ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কি, রেজাল্ট ভেরিয়েবলটা হচ্ছে এই টেক্সটটা আসলে। তা আমি রেজাল্ট ভেরিয়েবলটাকে যদি আমি আমার যে অ্যাকচুয়াল সেভ এই অ্যাড করার পর যে রেজাল্টটা হয়, ওইটা যদি আমি রেজাল্টের মধ্যে স্টোর করতে পারি, তাইলে হচ্ছে গিয়ে এখানে আমি দেখতে পারবো, রাইট। সো কীভাবে করবো এটা, সে রেজাল্ট পাইছি, রেজাল্ট ডট
সেট টেক্সট। সেট টেক্সট নামে একটা মেথড আছে। আমি কি বলছিলাম, এটা কিন্তু একটা লাইব্রেরি ক্লাস। ক্লাস টাইপের যে ভেরিয়েবলগুলো থাকে ওইগুলো এক একটা অবজেক্ট। প্রত্যেকটা অবজেক্টের এক একটা অনেকগুলো মেথড থাকতে পারে। এগুলা তাদের নিজেদের বানানো। আমি যদি একটু টেক্সটে যাই, একটা জিনিস দেখাই, একটু দাঁড়ান। আচ্ছা, দেখাচ্ছি। টেক্সটে যখন গেছি, এখানে অনেকগুলা মেথড আপনি দেখতে পারবেন। আমি চাইলে হচ্ছে এই মেথড বের করতে পারবো না। এখানে সেট টেক্সট নামের একটা মেথড থাকতে পারে। আচ্ছা, এটা এখনকার জানার দরকার নেই, যেমন ক্লাস এন্ড অবজেক্ট। সো এখানে রেজাল্ট ডট সেট টেক্সট দিছি। এটার মধ্যে যখন আমি এই রেজাল্টটাকে দিয়ে দিব, এটা হচ্ছে এখানে শো করবে, বাট এখানে একটা এরর দিচ্ছে। কারণ কি, এইখানে যে রেজাল্টটা আসবে এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে আসবে, ঠিক আছে? কিন্তু আমার এই রেজাল্টটা কি একটা ফ্লোট। সো এটাকে আমার স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। কিভাবে? স্ট্রিং ডট টু স্ট্রিং, ঠিক আছে? টু স্ট্রিং কিভাবে? ও, টু স্ট্রিং নামের কোনো মেথড নাই। ও, এটা তো স্ট্রিং না, সরি, ফ্লোট হবে। ফ্লোট ডট টু স্ট্রিং। ওকে, ফ্লোট ডট টু স্ট্রিং এর মধ্যে আমি রেজাল্টটা দিয়ে দিচ্ছি। তার মানে কি, এই মেথডটার কাজ হচ্ছে এই রেজাল্টটাকে ফ্লোট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করা। অ্যান্ড এই সেট টেক্সটের কাজ কি, এই রেজাল্টের মধ্যে হচ্ছে এই এই যে ভ্যালুটা আমার ফাইনালি অ্যাড করার পর যে ভ্যালুটা হইতেছে ওইটা হচ্ছে স্টোর করা। সো রেজাল্টে স্টোর করা মানে হচ্ছে আমার এই ইন্টারফেসে দেখানো, রাইট? আমি আরেকবার রান করি। এইখানে হচ্ছে আমি একটা ভ্যালু দিলাম 5, এইখানে দিলাম 6। আমি যদি অ্যাড করি, দেখতে পাইছেন এখানে চলে আসছে। সেম আমি যদি এখানে আবার 34 দিই, 34, 68 চলে আসছে। সেমভাবে আমরা মাল্টিপ্লিকেশনের ড্র করতে পারি। কিভাবে? এই দুইটা লাইনকে এখানে কপি করে পেস্ট করে দিই। এখানে এর জায়গা হচ্ছে স্টার। শেষ। আমি আবার রান করব, মানে আমি যখনই চেঞ্জ করব আমার হচ্ছে আবার রান করা লাগবে। ফোর দিলাম। আমি যদি অ্যাড করি 8 আসবে, আর মাল্টিপ্লাই করলে 16 আসবে। তো আশা করি হচ্ছে আপনাদের এই এফএক্সএমএল পুরো অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে এইটুকু বুঝতে পারছেন। আপনারা যদি এই কোডটা না বুঝেন, প্যারা নাই, বা এইখানে এই ক্লাস অবজেক্টের লাইব্রেরি ক্লাস কি এইগুলোও যদি না বুঝেন, প্যারা নাই। জাস্ট একটা জিনিস বুঝলেই হবে যে এরিথমেটিক আমার হচ্ছে এই যে ইন্টারফেসের ফাইল আছে বা ইউআই যে ফাইলটা আছে, এটার সাথে আমার জাভা ফাইলের কানেকশানটা কীভাবে হয়েছে এইটা, প্লাস হচ্ছে এই এক একটা ভ্যালু আমি ইন্টারফেসে যখন একটা ইনপুটে ভ্যালু দিচ্ছি সেটা একটা ভেরিয়েবল স্টোর হচ্ছে, এই ভেরিয়েবলটা হচ্ছে এই জাভা ফাইলে আছে, এটা বুঝতে হবে। ওই ভেরিয়েবলটা আমি আমার মতো করে ইউজ করতে পারতেছি বিভিন্ন মেথডে। এই মেথডগুলো কি? মেথডগুলো হচ্ছে যে কোনো একটা বাটনের অন ইভেন্ট বা কোনো একটা বাটন যদি ট্রিগার করা হয়, মেথডগুলো কল হবে। যেমন অ্যাড বাটনে ক্লিক করলে আমি হচ্ছে অ্যাড মেথডটা কল হবে। কেন? কারণ হচ্ছে অ্যাড বাটনের অ্যাড বাটনের অনেকশন আমি অ্যাড দিয়ে দিছি। তার মানে যখন অ্যাড বাটন ক্লিক করব, অ্যাড বাটন কি করবে, অ্যাড নামের যে ফাংশনটা আছে সেটাকে কল করে দিবে। আমি যদি এখানে একটু চেঞ্জ করি, অ্যাড না লিখে যদি অন্য কিছু লিখে দিই, তাইলে হচ্ছে যে এরর আসবে, কারণ অন্য কিছুতে কোনো মেথড আমার জাভা ফাইলে নাই। বুঝতে পারছেন? সো এখন আপনাদের আজকে এইটুকুই। এখন হচ্ছে যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আজকে যেইটুকু বুঝাইছি এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি থাকে বলেন, না বুঝলে আমি আবার বুঝাবো।
ওকে, তাইলে হচ্ছে মেবি আর কারো কোনো প্রবলেম নাই। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে হচ্ছে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার মেবি একটা হচ্ছে অফলাইন আওয়ার আছে, তখন হচ্ছে সরাসরি দেখা করতে পারেন। কবে আছে আমার মনে নেই, আপনি হচ্ছে ইয়েতে দেখে নিন। আর হচ্ছে হ্যাঁ, তো আজকে যেটা দেখাইছি যদি হচ্ছে এটা না বুঝেন পারলে আবার দেখেন, কারণ আজকের টিউটোরিয়ালটা একটু ইম্পর্টেন্ট, কজ হচ্ছে আপনাদের আহ, এইটা যদি না বুঝেন পরবর্তীতে অ্যাপ্লিকেশন বানাইতে গিয়ে অনেক প্রবলেম পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেস এফএক্সএমএল অ্যাপ্লিকেশনের জন্য আজকের টিউটোরিয়ালটা। তো আবার হ্যাঁ, if you don't mind ক্লাসটা একটু ছোট করে একটু সামারি করবেন। আমি মাত্র কিছুক্ষণ আগে 5 মিনিট হলো জয়েন হয়েছি, বাইরে ছিলাম ইমার্জেন্সির কাছে। জাস্ট ছোট করে 2-3 মিনিটের একটা ব্রিফ দিলে আমার জন্য একটু সুবিধা হতো পরে রেকর্ডিংটা বোঝার জন্য। আচ্ছা, রেকর্ড তো আছে, রেকর্ডিংটা যেহেতু আচ্ছা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এক একটা অ্যাপ্লিকেশনে, যে কোনো অ্যাপ্লিকেশনে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডেটাবেস। তো আজকে আমরা যেটা জানছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড, এই দুইটা জিনিস নিয়ে। ডেটাবেস নিয়ে কিছুই দেখিনি। সো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশানটা কীভাবে করা হয় আমাদের যে এফএক্সএমএল আছে সেটার হচ্ছে কনটেক্সটে। সো এফএক্সএমএল প্রজেক্ট, এফএক্সএমএল হচ্ছে জাভার একটা লাইব্রেরি, অ্যান্ড এখানে আমরা জাভাও ইউজ করব অ্যান্ড এফএক্সএমএলও ইউজ করব। ঠিক আছে, কথা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড কি, ফ্রন্ট এন্ড হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা আমাদের স্ক্রিনে দেখতে পাই ল্যাপটপে। আর ব্যাক এন্ড হচ্ছে অ্যাকচুয়াল লজিক কোড, বিজনেস কোড, যেগুলো বিজনেস লজিক। তো এখানে যদি দেখি আমাদের প্রজেক্টে এই দুই ধরনের ফাইল আছে মেইনলি, আরও অনেক ধরনের ফাইল আছে। আমরা যেগুলোতে ফোকাস করব, দুই ধরনের ফাইলে ফোকাস করব। একটা হচ্ছে যে এই ডট এফএক্সএমএল ফাইল, আর একটা হচ্ছে যে ডট জাভা ফাইল। ঠিক আছে, সো জাভা ফাইলে আমরা কি করি, জাভা ফাইলে হচ্ছে কোড লিখি, রাইট? আর এইখানে এইটা হচ্ছে ইন্টারফেস ফাইল, মানে আমাদের ইউআই যেটা, সিন যেটা, সেটার ফাইল। তো ইউআই এর কোডগুলো এখানে আছে, অ্যান্ড একটা ইউআই এর মধ্যে তো আমরা লজিক্যাল কোনো কোড লিখতে পারবো না, তাহলে কোডগুলো লিখতে হবে জাভা একটা ফাইলের মধ্যে। তখন জাভা ফাইলে যেহেতু লিখতেছি, এই ফাইলটার সাথে মানে ইন্টারফেস বা আমাদের ইউআই এর যে ফাইলটা আছে এটার সাথে ওই জাভা ফাইলটার কানেকশান কীভাবে করব সেটা আজকে দেখাইছি। অ্যান্ড কানেকশান করি কীভাবে, এখানে যদি একটু দেখি, আমি ফুলি বুঝাইতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক টাইম লাগবে বুঝাইতে গেলে। যেমন এখানে হচ্ছে যে আমার জাভা ফাইলের নামটা দিয়ে দিছি এরিথমেটিক, এই যে এরিথমেটিক জাভা ফাইলের নামটা। এই জাভা ফাইলের মধ্যে আমরা অ্যাকচুয়াল কোডগুলো করি। এটা গেল একটা জিনিস যে কানেকশান করছি, ফার্স্টে কানেকশান করে হচ্ছে এই কাজগুলো করছি। তারপর ইন্টারফেসটা কীরকম, এরকম ইন্টারফেস আমি কী করি, এখানে একটা ইনপুট ফিল্ড আছে, এখানে একটা ইনপুট ফিল্ড আছে। ইনপুট ফিল্ডে আমি ভ্যালু দিলাম, এটা কি একটা ক্যালকুলেটার মতো, দুইটা ভ্যালু দিব, অ্যান্ড অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে। এখানে একটা ভ্যালু দিলাম, এখানে একটা ভ্যালু দিলাম, অ্যাডে ক্লিক করব, অ্যাড হবে। এই দুইটা ভ্যালু আমি আমার জাভা ফাইলে ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই যে এ পি। অ্যান্ড এটা কীভাবে করছি আপনি রেকর্ড দেখলে একটু বুঝতে পারবেন যে এর মধ্যে এই ফার্স্ট, দুটাকে পরে আবার মাল্টিপ্লিকেশন করছেন। হ্যাঁ, এর মধ্যে এটা স্টোর হয়েছে, মানে এইখানে আমি যে ভ্যালুটা ইন্টারফেসে দিব এর মধ্যে সেটা স্টোর হবে, এইখানে যে ভ্যালুটা দিব সেটা বি এর মধ্যে স্টোর হবে। অ্যান্ড পরে আমি এখানে মাল্টিপ্লিকেশন করছি, যেমন ধরেন এই যে এর থেকে আমি ভ্যালুটা নিয়ে আসছি এক্সট্রাক্ট করে, তারপর এটাকে ফ্লোটে কনভার্ট করছি, কনভার্ট করে হচ্ছে দুইটাকে অ্যাড করছি, অ্যাড করে আবার সেটাকে এইখানে পাঠাই দিছি আবার সেম। ঠিক আছে, সেম এখানে মাল্টিপ্লিকেশনের জন্য সেম কাজগুলো করে মাল্টিপ্লাই করে আবার রেজাল্টটাকে শো করাই দিছি, এইটুকু। এখন কথা হচ্ছে এখানে যদি দেখি অ্যাড বাটনে ক্লিক করলে আমার এখানে এই মেথডটা কল হবে, আর মাল্টিপ্লাই বাটনে ক্লিক করলে এই মেথডটা কল হবে। আমি কুইকলি যেটুকু বোঝানো সেটা হচ্ছে যে আপনার পুরো একটা জাভা মানে এই এফএক্সএমএল প্রজেক্ট আমাদের যেটা বানানো লাগে, এই এফএক্সএমএল প্রজেক্টটা আসলে কিভাবে কাজ করে, যে একটা ইউআই আমরা নর্মাল ইউজার যারা, তারা কি করে একটা ইন্টারফেসের সাথে ইন্টারেক্ট করে, তারা তো ডিরেক্ট কোড মানে কোডিং ফাইলের সাথে ইন্টারেক্ট করে না। সো কোড হচ্ছে ডেভেলপার লিখে। সো এই কোডিং যে ফাইলটা আছে, কোডের যে ফাইলটা আছে, সেই ফাইলের সাথে ইন্টারফেসের কানেকশানটা কীভাবে করা লাগে সেটাই হচ্ছে যে আজকের
ভিডিওর মেইন টপিক আর কি। তো আপনি যদি একবার রেকর্ডটা দেখেন তাহলে হচ্ছে বুঝে যাবেন, ঠিক আছে? তারপরেও যদি আরও কোনো ইয়ে লাগে, কি বলে, যদি বুঝতে অসুবিধা হয় রেকর্ড দেখার পরে তারপরে আমার কাছে আসতে পারেন, মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা। ভাইয়া আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছেন? আমি আধা ঘন্টা দেরি করে জয়েন করেছিলাম। অ্যাটেন্ডেন্স অটোমেটিক নেওয়া হয়, সেটা হলো যে আপনি যখন ঢুকেন ওই টাইমটা সেভ থাকে, যখন বের হন ওই টাইমটাও সেভ থাকে, অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইটুকুই আজকে। পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। একটু প্র্যাকটিস করেন নিজেরা বেশি করে, তাইলে হচ্ছে যে মিডে ফাইনালে ভালো করতে পারবেন, নাইলে তো খারাপ হবে। আর হচ্ছে এটাকে কঠিনভাবে নেবেন না, এটা অনেক ইজি, জাস্ট প্র্যাকটিসের উপর থাকবেন, তাইলে হচ্ছে যে ইজিলি হচ্ছে এও পেয়ে যেতে পারেন, মানে যারা ভাবতেছেন যে পাস করা নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।